আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা এই ক্লাসে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য সলভ করব। তো এইখানে আমরা তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ এবং চলতড়িৎ এই তিনটা চ্যাপ্টারের এমসিকিউ দেখব। প্রায় 50+ এমসিকিউ এখানে সিলেক্ট করা আছে। তো সবগুলাই মোটামুটি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তার পাশাপাশি আনুষঙ্গিক যেগুলো লাগবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবা। তো এটা লেকচারটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, পিডিএফ লিঙ্কটা, ওটাতে যুক্ত হয়ে তোমরা এটা কালেক্ট করে নাও, ঠিক আছে? আচ্ছা চলো কথা না বলে আমরা শুরু করি। তো আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বা এই কনসেপ্ট থেকে প্রায় আসতে দেখা যায় প্রশ্ন। দেখো, দুইটি পরমাণুক আদর্শ গ্যাস পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। তাপীয় সাম্যাবস্থা মানে কি? দুইটা তাপমাত্রাটা সমান। আচ্ছা, গ্যাস এম ভরের অণু দ্বারা গঠিত এবং বি গ্যাসটা হচ্ছে 4m ভরের অণু দ্বারা গঠিত। তার মানে দুইটা ভর দেওয়া আছে। তো আমাদের ভর আসলে দরকার নেই। এ ভরের এ গ্যাসের আয়তন বি গ্যাসের আয়তনের দ্বিগুণ। দেখো, এ গ্যাসের আয়তন বি গ্যাসের আয়তনের দ্বিগুণ, তার মানে ভি অফ এ ইকুয়াল হবে কি 2 ভি অফ বি। ঠিক আছে, তাহলে এতে চাপের অনুপাতটা কত? প্রথমে বলতে তাপীয় সাম্যাবস্থা মানে কি বলতো? সম তাপ। ঠিক আছে, সমতাপ। তাহলে এখানে আমাদের তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে আমরা বলতে পারি আয়তনটা কি হয়, আমাদের যে আয়তন বা প্রেসার সেটা কি বলতো? 1/v ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে এখান থেকে আমরা জানি যে হচ্ছে পি অফ এ ডিভাইড বাই হচ্ছে পি অফ বি, এটার সমান, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক চাপের সাথে আয়তনের, তার মানে তুমি উপরে লিখতে পারো ভি অফ বি ডিভাইড বাই ভি অফ এ। ঠিক আছে, এটা আমরা জানি। তো যেহেতু আমাদের বের করতে বলছে পি অফ এ ডিভাইড বাই পি অফ বি, অনুপাতটা আমাদের বের করতে বলছে, তাহলে এটার ভ্যালু আমরা জাস্ট বসাই দিব, তাহলে মানটা পেয়ে যাব। দেখো, ভি অফ বি এর মান তো আমরা ভি অফ বি ধরছি, আর ভি অফ এর মানটা কত, বা আয়তনটা ভি অফ বি এর তুলনায় দ্বিগুণ, তার মানে 2 ভি অফ বি। কাটাকাটি করলে কি চলে আসে? হাফ চলে আসে না? হাফ চলে আসে, তার মানে পি অফ এ ডিভাইড বাই হচ্ছে পি অফ বি, এটাই তোমায় চাইছে। আয়তনের অনুপাতটা কত? হাফ। ঠিক আছে, আয়তনের অনুপাতটা কত? হাফ। সেটা আমাদের বি নাম্বার অপশনটা। তো এরকম প্রশ্ন তোমাকে দিবে, এরকম প্রশ্ন তোমাকে দিবে। তো এগুলো একটু সূত্রগুলো মাথায় রাখবা। ঠিক আছে, সূত্রগুলো মাথায় রাখবা। যেমন হচ্ছে P1, P1 বাই V1 ইকুয়াল টু কি হয়? আচ্ছা, এখানে একটু এই যে এই সূত্র, P1 V1 ইকুয়াল টু কি? P2 V2, এই সূত্র। ঠিক আছে, এটা কিসের সূত্র বলতো? চার্লসের সূত্র। তো পরবর্তীতে আমরা দেখো এখানে আমাদের নেক্সট যে প্রশ্নটা সেটা কি বলছে। তো বলছে কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পার্ট পাওয়া যাবে। তো সবসময় মাথায় রাখবা, কেলভিন এবং ফারেনহাইট এটা তুমি সমান পাবা, সেলসিয়াস এবং ফারেনহাইট এটা তুমি সমান পাবা। কিন্তু কখনো সেলসিয়াস এবং কেলভিন সমান হয় না। কেন সমান হয় না? কারণ সেলসিয়াস এবং ক্যালভিনের সম্পর্কটা কি বলতো? কোনো একটা তাপমাত্রাকে যদি আমরা থিটাটাকে যদি ক্যালভিনে প্রকাশ করতে চাই, তাহলে সেলসিয়াসের সাথে 273 যোগ করতে হয়। তো এটা আসলে কখনোই সমান হয় না। কিন্তু ক্যালভিন ফারেনহাইট এটা সমান হতে পারে, সেলসিয়াস ফারেনহাইট এটা সমান হতে পারে। তাহলে ক্যালভিন এবং ফারেনহাইট যখন সমান হবে, কখন সমান হবে? যখন 574.25 এই পার্ট পাওয়া যাবে। এই পার্টে তোমার হচ্ছে ক্যালভিন এবং ফারেনহাইট দুইটাই সমান, এবং -40 ডিগ্রি এই পার্ট যখন পাওয়া যাবে তখন সেলসিয়াস এবং ফারেনহাইট দুইটাই সমান। তো এই দুইটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, তো দুইটা একটু নোট করে রাখবা। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার তোমাদের এই নাম্বারটা। আমাদের পরবর্তী প্রশ্ন, তো এখানে দেওয়া আছে দেখো, উৎস থেকে, আচ্ছা মূলত এই প্রশ্নটা তোমার অপশনের সাথে একটু ঝামেলা আছে। অপশনটা তোমার সাথে একটু প্রশ্নটা ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, তো এটার প্রশ্নর আসলে দ্বিতীয় প্রশ্নটা আর এটার প্রশ্নটা এক হয়ে গেছে, এটাতে একটু ভুল হয়ে গেছে। তো এই প্রশ্নটা আসলে কেমন ছিল? প্রশ্নটা কেমন ছিল? তোমাকে হচ্ছে T2 এটা ইকুয়াল টু হোয়াট হতে, অথবা T1 এটা ইকুয়াল টু হোয়াট, এই টাইপের প্রশ্ন বের করতে বলছে। ঠিক আছে, তোমাকে কর্মদক্ষতা বললো যে দ্বিগুণ করে দিলাম, কর্মদক্ষতা আগের তুলনায় দ্বিগুণ করলাম, তাহলে T2 ইকুয়াল টু হোয়াট, এরকম প্রশ্ন। তো এই ধরনের প্রশ্নগুলো কীভাবে সলভ করতে হয়? দেখো, এই ইটার সমান আমরা কি জানি? ইটার সমান আমরা জানি হচ্ছে, দেখো 1 মাইনাস T2 ডিভাইড বাই T1, এবং ইটাটাকে অবশ্যই 100 দিয়ে ভাগ করে রেজাল্ট আনবা। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো T2 ডিভাইড বাই T1 এই মানটা আমি লিখতে পারি 1 মাইনাস ইটা, তাহলে T2, এই T2 সমান কত? তোমাকে যদি এটা T2টা কি বলতো? তাপ গ্রাহকের তাপ আধারের, তাপ যেখান থেকে আমাদের রিলিজ করে যেখানে তাপ ছেড়ে দিচ্ছে, তাই না, সেখানকার তাপ গ্রাহকের তাপমাত্রা। তাহলে এটা কি হবে বলতো? 1 মাইনাস ইটা ইন্টু হচ্ছে T1। আবার যদি তোমাকে T1 বের করতে বলে, T1 যদি বের করতে বলে তখন কি হবে? T1 বের করতে বললে আলটিমেটলি হবে হচ্ছে T2 ডিভাইড বাই 1 মাইনাস ইটা। তো এই ধরনের প্রশ্ন আসলে এরকম ছিল, তো এখানে উত্তরটা এরকমভাবে বের করতে হবে। তো এটা ছিল কনসেপ্টটা, জেনে রাখো, সূত্রগুলো মাথায় রেখো। ঠিক আছে,
আচ্ছা, যেখানে ইটাটা তোমরা বের করবা, আগে ইটা তোমাকে এত পার্সেন্ট দেওয়া থাকবে, এটাকে 100 দিয়ে ভাগ করে রেজাল্টটা নিয়ে আসবা। যদি তোমাকে 40% বলে, তখন ইটা সমান তুমি 40 ডিভাইড বাই 100 দিয়ে ভাগ করে 0.4, এই 0.4 এখানে বসাবা এই টাইপের ম্যাথ করার সময়। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে উৎস থেকে আলটিমেটলি যে প্রশ্নটা আছে 1000 জুল তাপ গ্রহণ করে 305 কেলভিন তাপমাত্রায় তাপগ্রাহকে তোমাকে 600 জুল তাপ বর্জন করে, দক্ষতা কত? তাহলে আমাদের কর্মদক্ষতার সূত্র দুইটা, এটা তুমি চাইলে হচ্ছে যদি তোমাকে তাপমাত্রা দেওয়া থাকে, তাপগ্রাহক এবং তাপ আধারের তাপমাত্রা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমাদের সূত্র 1 মাইনাস T2 ডিভাইড বাই T1। এখানে কখন এটা যখন তাপমাত্রা কেলভিন এককে দেওয়া থাকে তখন এই সূত্র বসাবো, ঠিক আছে? আবার তখন তোমাকে তাপ দেওয়া থাকবে, তখন তুমি সূত্র আবার এটা অ্যাপ্লাই করবা 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1 ইন্টু 100%, ঠিক আছে? এটা তুমি অ্যাপ্লাই করবা, বুঝতে পারছো? তাহলে চলো আমরা এটা দেখি। তাহলে 1 মাইনাস Q2 কত? Q2 হচ্ছে 600 ডিভাইড বাই নিচে কত আছে 1000, ঠিক আছে, ইন্টু 100%। তাহলে 600 ভাগ 1000 মানে কিন্তু 0.6, আর 1 থেকে 0.6 বাদ দিলে কত থাকে? 0.4। এই 0.4 এর সাথে তুমি যদি 100 গুণ করে দাও তাহলে আলটিমেটলি কত পাবো? 40। তাহলে 40% এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা, এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা, যেটা দেওয়া আছে এ নাম্বারটা, ঠিক আছে? তো যখন তোমাকে তাপ দেওয়া থাকবে তখন তুমি কিউ এর সূত্র দিয়ে কিউ দিয়ে করবা, আর যখন তোমাকে টি বা এই যে কেলভিন এককে দেওয়া থাকবে তখন তুমি এই যে T2 বাই T1 এই সূত্র অ্যাপ্লাই করবা, ঠিক আছে? তো কর্ণ ইঞ্জিনে তুমি কিন্তু এই যে তাপ প্রত্যাবর্তী প্রক্রিয়া বা কর্ণ ইঞ্জিন, এটাতে আমরা T1 বাই T2 ইকুয়াল Q1 বাই Q2 এটা লিখতে পারি। তো এটা থেকে আমাদের অনেক সময় প্রশ্ন আসে, ঠিক আছে? দেখো তোমার কিন্তু Q1 Q2 দেওয়া আছে, দেখো এখানে Q1 দেওয়া আছে, এই যে Q2 দেওয়া আছে, তোমাকে অনেক সময় বলবে যে তাহলে T2 সমান কত হবে? তাপ গ্রহণ করে এবং এত তাপমাত্রায় তাপ গ্রাহকে, তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা তোমাকে T2 দেওয়া আছে, তোমাকে অনেক সময় প্রশ্ন করতে হলে T1 ইকুয়াল টু হোয়াট, তখন তুমি এই সমীকরণ থেকে T1 ইকুয়াল টু Q1 বাই Q2 ইন্টু T2 করে দিলে T1 এর মানটা কিন্তু পেয়ে যাইতা, ঠিক আছে? তো এরকম প্রশ্ন কিন্তু দিতে পারে, কর্মদক্ষতাও দিতে পারে, আবার বলতে পারে যে তাপ আধারের তাপমাত্রা কত ছিল বা তাপ উৎসের তাপমাত্রা কত ছিল, ঠিক আছে? উৎস বললে T1 আর গ্রাহক বললে T2। পরবর্তীতে আসো, আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ক্যালভিন স্কেলে এমন একটি তাপমাত্রা বের করো যা সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলের 5 গুণ। তার মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাটা কী হবে? ফারেনহাইট স্কেলের 5 গুণ হবে। তুমি সেলসিয়াসে প্রথমে বের করবা, বের করে ক্যালভিনে সেটা প্রকাশ করে দিবা, তাহলে ক্যালভিন এককে পেয়ে যাবা। ক্যালভিনের সাথে কিন্তু এদের সম্পর্ক দেওয়া নাই, ঠিক আছে? সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক দেওয়া আছে, যেখান থেকে তুমি তাপমাত্রা বের করতে পারবা। অনেক সময় তোমাকে জাস্ট এতটুকুই দেওয়া থাকবে যে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রা যদি এত গুণ হয়, তাহলে সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলে কত তাপমাত্রা থাকে, এরকম প্রশ্ন দিতে পারে। তো প্রশ্নটা ভালো করে বুঝবা, তারপরে অ্যান্সার করবা, ঠিক আছে? তাহলে এখানে বলছে ক্যালভিন স্কেলে এমন একটি তাপমাত্রা বের করো যা সেলসিয়াস স্কেলে ফারেনহাইট স্কেলে 5 গুণ। তাহলে এই শর্ত থেকে আমরা সেলসিয়াসেরটাকে বের করব, তারপরে তার সাথে 273 যোগ করলে ক্যালভিনে পেয়ে যাব। তাহলে দেখো সেলসিয়াসের তাপমাত্রা যদি সি হয়, ঠিক আছে, এবং ফারেনহাইটের তাপমাত্রা কি 5 গুণ, তাহলে আমরা ফারেনহাইটের তাপমাত্রা ধরলাম হচ্ছে এক্স, তাহলে আমাদের সেলসিয়াসের তাপমাত্রা কত হবে? এর 5 গুণ, মানে কি 5x হবে না? 5x। ফারেনহাইটে যে তাপমাত্রা সেলসিয়াসে তার 5 গুণ, তাহলে আমাদের সম্পর্ক ছিল বলতো, সূত্র কী ছিল? ফারেনহাইট এবং সেলসিয়াসের মধ্যে C/5 ইকুয়াল F মাইনাস 32 ডিভাইড বাই 9। তাহলে ভ্যালুগুলো বসাই দাও। C/5, সি মানে কত? সি হচ্ছে কি 5x পাইছো না? 5x ডিভাইড বাই 5 ইকুয়াল এফ এর মান কত? x মাইনাস 32 ডিভাইড বাই 9। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো, দেখো 5 5 কাটা গেলো, 9x এখানে চলে আসলো, 9x এক্সটা এবারে চলে আসলো, এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস 32, ঠিক আছে? তাহলে দেখো এখানে তুমি কত পাইলো? 8x ইকুয়াল হচ্ছে মাইনাস 32। তাহলে ওই পক্ষে 8 দিয়ে ভাগ করলে এক্স এর মানটা পেয়ে গেলাম -4, ঠিক আছে? এখন কথা হলো এক্স এটা কিসের মান? এটা হচ্ছে কিন্তু তোমাদের ফারেনহাইট স্কেলের মান। এটা হচ্ছে ফারেনহাইট স্কেলের মান কত পেলাম? -40 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? তোমার লাগবে কি? সেলসিয়াস, তারপরে তোমাকে ওটা ক্যালভিনে কনভার্ট করতে হবে। তাহলে অতএব সেলসিয়াস স্কেলে কত হবে? সেলসিয়াস হবে এর 5 গুণ, তাহলে -4। তার মানে তুমি কত হলো? 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? 20 ডিগ্রি -20 ডিগ্রি সেলসিয়াস। অতএব ক্যালভিনে কি হবে? তবে ক্যালভিনে কী হবে বলো তো? সেলসিয়াসের সাথে আমরা যদি 273 যোগ করি, কী পাওয়া যাবে? ক্যালভিন এককে পাওয়া যাবে। তার মানে দেখো -20 যোগ হচ্ছে 273, তার মানে কত হয়ে গেল? 253 ক্যালভিন। 253 ক্যালভিন হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? কত দুইটা স্টেপে করা লাগছে, এটা তোমার রাবিতে আসা একটা ম্যাথ, কিন্তু ইম্পর্টেন্ট লাগছে আমার কাছে, এই জন্য তুলছি। তো তোমাদের হয়তো এতটুকু দিতে পারে যে ফাইনাইটের তাপমাত্রা কত, বা হচ্ছে কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেলের ফারেনহাইট স্কেলের তুলনায় এত গুণ, এরকম তোমাকে দিতে পারে, ঠিক আছে? তখন তুমি বুঝবে যে কার তুলনায় কোনটা দেওয়া আছে, ফারেনহাইট থেকে কত গুণ সেলসিয়াস বা সেলসিয়াস থেকে ফারেনহাইট কত গুণ।
কত গুণ, এই সম্পর্কটা বুঝতে পারলেই তুমি জাস্ট রুটটা বসাইলে মানটা পেয়ে যাবা। অজানা রাশি মানে এক্সের মান পেয়ে যাবা, ওই এক্সটা তুমি যাকে ইন্ডিকেট করছো ওইটা ভাবে অ্যান্সার বের করবা। এবার দেখো একটা আদর্শ গ্যাসের তাপ তোমাকে দেওয়া হচ্ছে সিপি বাই সিভি ইকুয়াল টু এক্স। তো আমরা এখানে যে দেখো সিপি বাই সিভি এটা মানে আমরা জানি হচ্ছে গামা, এবং সিপি মাইনাস সিভি এটা মানে হচ্ছে আর, ঠিক আছে। তো এখানে তোমাকে বলছে সিপি বাই সিভি ইকুয়াল টু এক্স, তাহলে নিচের কোনটি সঠিক, বা সিপি বা সিভি এর মানটা বের করতে বলছে। তো তাহলে আমরা এটা ইজিলি বের করতে পারবো। দেখো কীভাবে বের করবো, সিপি ডিভাইড বাই সিভি এটার সমান তোমাকে কি বলছে, এক্স বলছে, ঠিক আছে। তাহলে তোমরা বিয়োজন, যোজনের নাম শুনছো না, তাহলে আমরা বিয়োজন করলাম। তাহলে দেখো সিপি মাইনাস সিভি ডিভাইড বাই হলো সিভি ইকুয়াল কত হলো, এক্স মাইনাস ওয়ান। এই ওয়ানটা কই পেলাম, দেখো কিছু না মানে কি নিচে ওয়ান আছে, তাহলে লব মাইনাস হর এক্স মাইনাস ওয়ান হবে ডিভাইড বাই ওয়ান, তাহলে এটাই থাকে। তাহলে তোমাকে সিভি মাইনাস সিভি মানে কত, আর না, তাহলে যে আর ডিভাইড বাই যে সিভি এটার সমান দেখো এক্স মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে তুমি যদি সিভির মান বের করতে যাও, তাহলে সিভি এটার সমান কত আসছে বলো তো, আর ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান না, তাহলে আর ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান, সিভি ইকাল টু আর ডিভাইড বাই এক্স মাইনাস ওয়ান, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে গামার মানটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, গামার মানটা ইম্পর্টেন্ট আসে। তো গামার মান থেকে তোমাদের অনেক সময় প্রশ্ন আসে গামা এর মান, ঠিক আছে। এক পরমাণুক যখন এক পরমাণুর ক্ষেত্রে গামার মানটা কত, 1.67, ঠিক আছে। তারপর দ্বিপরমাণুকের জন্য গামার মানটা কত বলতো, 1.40, এবং বহু পরমাণুকের জন্য গামার মানটা 1.3, ঠিক আছে। তো এই ভ্যালুগুলো থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়, তো এগুলো একটু মনে রাখবা। তারপরে দেখো এখানে আমাদের পরবর্তী প্রশ্ন, একটি কর্ণ ইঞ্জিন 227 ডিগ্রি সেলসিয়াস ও 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করে। আচ্ছা, খুব ভালো কথা। তার মানে এটা তোমার T1 এবং এটা হচ্ছে T2, ঠিক আছে। এবার যদি ইঞ্জিন কর্তৃক কাজের পরিমাণ 500 জুল হয়, ইঞ্জিনের যে কাজ, এই কাজ তোমাকে দেওয়া আছে 500 জুল, তাহলে তাপগ্রাহকে প্রত্যাখ্যাত তাপের পরিমাণটা কত, বুঝছো, তাপের পরিমাণটা কত। তার মানে তাপগ্রাহক কিসের বলছে, গ্রাহকের তাপমাত্রা তাপ কোনটা, Q2 না, Q2, তাহলে এর মানটা কত বের করতে বলছে। তো তোমাকে কাজের মান দেওয়া আছে, দেখো কাজ, এই ডাব্লিউ সমান লেখা যায় হচ্ছে Q1 মাইনাস হচ্ছে Q2, ঠিক আছে, Q1 মাইনাস Q2। তাহলে কাজ কতটুকু দেওয়া আছে, 500 জুল। তার মানে তুমি এখানে বলতে পারো যে তোমার Q1 মাইনাস Q2 এটার সমান তোমাকে দেওয়া আছে 500 জুল। তোমাকে Q2 এর মানটা চাইছে, এটা বের করবা কিভাবে। আবার তোমাকে T1 T2 দেওয়া আছে, ওই যে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম না যে T এবং Q এর মধ্যে সম্পর্ক কি দেওয়া আছে বলো তো, T1 বাই এটা। তো দেখো অনেক সময় কাজের মান তোমাকে এভাবে শর্টকাট দিতে পারে, Q1 দেওয়া আছে Q2 দেওয়া আছে, তাহলে তোমার কাজের মানটা কত হবে, Q1 মাইনাস Q2 করলে কাজ পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটার সমান কি ছিল বলো তো, এই যে Q1 ডিভাইড বাই Q2 না, এই যে মনে আছে, এই কন্ডিশন থেকে তোমার আলটিমেটলি Q2 এর মানটা বের করতে হবে। তাহলে দেখো Q2 এর মান বের করতে বলছে, তার মানে দুইটাকেই আমরা Q2 দ্বারা প্রকাশ করব। তাহলে দেখো এখানে Q1 কে আমরা Q2 দ্বারা প্রকাশ করতে পারি। Q1 এটা সমান কি লেখা যায়, Q1 সমান দেখো 500 প্লাস হচ্ছে Q2, পেয়ে গেলাম। Q1টাকে আমরা Q2 দ্বারা প্রকাশ করলাম, ভ্যালুগুলো বসাই দাও, বসাই Q সমাধান করলে Q2 এর মানটা পেয়ে যাবা, তাপগ্রাহকে তাপের মানটা। তাহলে দেখো আমাদের Q1 227 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এটাকে কেলভিনে প্রকাশ করতে হবে কিন্তু, ঠিক আছে। তাহলে 273 যোগ হচ্ছে 227 ডিভাইড বাই 273 যোগ হচ্ছে 127 ইকুয়াল, দেখো Q1 এর মান কত পাইলাম, 500 প্লাস হচ্ছে Q2 ডিভাইড বাই এখানে পেলাম Q2, ঠিক আছে। তাহলে দেখো উপরে তোমার মান আসে হচ্ছে 500, নিচে চলে আসে হচ্ছে 400, তাহলে 200 কাটা, তাহলে দেখো উপরে থাকলো 50, 500 যোগ হচ্ছে Q2 ডিভাইড বাই নিচে থাকলো হচ্ছে Q2, তাহলে এটা সমাধান করলে মানটা আলটিমেটলি পেয়ে যাবে, দেখো 5Q2, ঠিক আছে। আর এখানে দেখো 4Q2 আছে না, তাহলে এবার নিয়ে চলে আসো 4Q2, আর দেখো 4 5 20, তার মানে দেখো এখানে হচ্ছে 2000, ঠিক আছে, 2000 জুল পেয়ে গেলা কিন্তু। আচ্ছা, নাকি ঠিক আছে নাকি দেখি,
তাহলে দেখো এটা সমাধান করলে আমরা কিন্তু কিউটার মানটা পেয়ে গেলাম, তাই না? তাহলে এখানে Q2, এই Q2 সমান কত আর চলে আসলে, Q2 সমান 2000 জুল। তো এই যে 2000 জুল এটাই মূলত আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা, ঠিক আছে? 2000 জুল এটাই হচ্ছে আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আমরা বেশ কিছু পার্ট দেখলাম, দুইভাবে আসতে পারে, একটা কাজ বের করে দিতে পারে। Q1 Q2 দেওয়া আছে, তাহলে কাজের মানটা কি Q1 - Q2 করে দিবা। এবারে Q1 Q2 এবং T1 T2 এর মধ্যে সম্পর্ক থেকে যে কোনো একটা মান তোমাকে দিতে হয়। তো T1 বের করতে বলতে পারে, T2 বের করতে বলতে পারে, সেমভাবে Q1ও বলতে পারে, আবার Q2 বের করতে পারে। আশা করি বুঝছো, তাই না? বুঝছো না? তো যদি না বুঝো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী দেখো, এখানে আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন রাশির সংরক্ষণশীলতা নির্দেশ করে? তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, সেখান থেকে আমরা জানি হচ্ছে W প্রপোর্শনাল টু হিট, ওয়ার্ক প্রপোর্শনাল টু হিট। তাহলে তুমি যতটুকু হিট দিবা ততটুকু কাজে কনভার্ট হবে, ঠিক আছে? আবার DQ এটা সমান হচ্ছে DU প্লাস হচ্ছে DW। তাহলে দেখো, এখানে তুমি যতটুকু তাপ দিলা তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হলো, আবার কিছু অংশ কাজে রূপান্তর হলো। এখানে কিন্তু শক্তি নষ্ট হয় নাই, হয়েছে কি? এটাকেই বলা হয় শক্তির সংরক্ষণশীলতা। তাহলে এই যে সূত্র, এটা কি নির্দেশ করে? এটা তোমার নির্দেশ করে হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা, শক্তির সংরক্ষণশীলতা দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র, ঠিক আছে? এবার আমাদের যে শূন্যতম সূত্র আছে, শূন্যতম সূত্র এখান থেকে কি, এখান থেকে আমরা পাবো হচ্ছে থার্মোমিটার। এখান থেকে থার্মোমিটার তৈরি করা হয়, ঠিক আছে? থার্মোমিটার তৈরি করা হয়। এবং আমাদের যে দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্র থেকে তুমি কি পাবা? কর্ণ ইঞ্জিন, ঠিক আছে? কর্ণ ইঞ্জিনের ধারণা এবং এন্ট্রপির ধারণা পাওয়া যায়, ঠিক আছে? এন্ট্রপির ধারণা পাওয়া যায়। এগুলো কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তো এটা কি হবে? এটা হচ্ছে আমাদের শক্তি। এখানে দেখো, রুদ্ধতাপের পরিবর্তনে কোন ভৌত রাশিটা স্থির থাকে? তো রুদ্ধতাপের পরিবর্তন, রুদ্ধতাপে মানে কি? জিনিসটা হচ্ছে আবদ্ধ, এখানে কোনো তাপ যাইতে পারে না, আবার কোনো তাপ বের হতে পারে না, ঠিক আছে? তাহলে এখানে ডিকিউ এর মানটা কত? ডিকিউ এর মানটা 0। আবার আমাদের যে তোমার হচ্ছে এন্ট্রপি কি বলতো? ডিএস। এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে ডিকিউ ডিভাইড বাই টি। এই ডিকিউ এর মান যদি 0 হয়ে যায়, ডিকিউ যদি 0 হয়ে যায়, 0/T, মানে ডিএস এর মানটা কত? 0। তাহলে ডিএস 0 মানে কি? যে এস এর কোনো পরিবর্তন নাই, মানে এন্ট্রপির কোনো পরিবর্তন নাই। তাহলে কি আসে? এটা স্থির আছে, ঠিক আছে? এটা স্থির আছে। তো এন্ট্রপির সূত্রটা কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ। তো এখান থেকে তুমি কিন্তু কিউ ইকুয়াল হচ্ছে টি ডিএস, এটাও কিন্তু পাচ্ছ। এই যে এটা সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে প্রথম ও দ্বিতীয় সূত্র, কম্বাইন্ড সূত্র হচ্ছে টি কিউ ইকুয়াল টু টিডিএস, ঠিক আছে? তাহলে আমাদের রুদ্ধতাপে অর্থে কোন ভৌত রাশিটা স্থির থাকে? এন্ট্রপি। আবার বলতে পারে যে এন্ট্রপি কোন প্রক্রিয়াতে তোমার হচ্ছে স্থির থাকে? সেটা হচ্ছে রুদ্ধতাপীয়তে। কেন? কারণ এখানে তাপের কোনো আদান প্রদান হয় না। দেখো, একটি প্রত্যাবর্তী চক্রাকার প্রক্রিয়ায় এক চক্রের পরে নিজের কোণটি শূন্য নাও হতে পারে। এক চক্রের পরে একটা চক্র যখন দিবে, কাজের মান কখনো শূন্য হবে না, ঠিক আছে? কাজের মানটা কখনো শূন্য হবে না, পাইগুলো শূন্য ধরে। কিন্তু টোটাল চক্রে দেখো কাজ এইভাবে যাবে, এইভাবে দেখো, দুই ক্ষেত্রে W1 W2, এই ক্ষেত্রে টোটাল কাজটা তোমার আবার হচ্ছে এটা 0 হতে পারে, কিন্তু এক চক্রের পরে কাজ শূন্য হতে পারে না। দেখো, সমচাপ মানে কি? চাপটা স্থির আছে। তোমাকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও 1 লিটার বায়ুর আয়তনকে 2 লিটারে কনভার্ট করলাম। তাহলে কতটুকু তাপমাত্রা আমার ব্যয় করতে হবে বা কতটুকু তাপমাত্রা লাগবে, ঠিক আছে? দেখো, এখানে আয়তনটা কি করছো? দ্বিগুণ করছো না? তাহলে আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক তোমাকে বের করতে বলছে। আমরা জানি কি আয়তন V প্রপোর্শনাল টু টি, অর্থাৎ আয়তন থেকে তুমি যত গুণ করবা টিটা ঠিক ততগুণই হবে। তাহলে আয়তনকে তুমি দ্বিগুণ করছো, তাপমাত্রা তোমার দ্বিগুণই হবে। কিন্তু দ্বিগুণ তাপমাত্রা এখানে সেলসিয়াসে থাকে, কি করতে হবে? কেলভিনে কনভার্ট করতে হবে। দেখো T1, এই T1 সমান কত? T1 সমান দেখো 20 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে এটাকে আমরা ক্যালভিনে নিলে কি পাবো? 293 কেলভিন, 293 কেলভিন, ঠিক আছে? এটাকে দ্বিগুণ করতে হবে, অর্থাৎ T2, এই T2টা সমান কত হচ্ছে? 2T1। কেন? কারণ এই যে V প্রপোর্শনাল টু টি, V কে দ্বিগুণ করলে টিও দ্বিগুণই হবে। তাহলে দেখো 2 গুণন হচ্ছে 293, তাহলে এটা কত হচ্ছে? 6, 8,
2 দুগুণে 4 একে 5, 586, ঠিক আছে। এটা পাইলাম আমাদের দেখো কেলভিন এককে। তোমার কিন্তু রেজাল্ট দেখো দেওয়া আছে 586 আছে, অনেকে হুজুগে এসে 586 মারে দিবা, কিন্তু এই যে এককটা দেখো, একক কি আছে সেলসিয়াস, এটা ভুল। একক যদি কেলভিনে থাকতো এটা অ্যান্সার হইতো, বাট তোমাকে অ্যান্সারটা বের করতে বলছে সেলসিয়াসে। ফাইনাল দেখো প্রাথমিক অবস্থায় সেলসিয়াস আছে না, তাহলে ফাইনালটা তোমাকে সেলসিয়াসে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে তুমি ফাইনালে যেটা সেলসিয়াসে কনভার্ট করবা সেটা কত, এর সাথে 273 বিয়োগ করে দেবা, 586 মাইনাস 273, তো বিয়োগ করে দিলে আমরা কি পাবো, সেলসিয়াস এককে অ্যান্সারটা পেয়ে যাবো, যেটার অ্যান্সার হচ্ছে 313 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমাদের এ নাম্বার অপশনে দেওয়া আছে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক সময় কি করে ফাইনাল যে তাপমাত্রাটা সেটা দেখে আমরা বসাই দিই, কিন্তু ক্যালভিন না সেলসিয়াস এটা আমরা দেখি না। এককটা অবশ্যই ভালো করে খেয়াল রাখবা যে সেলসিয়াসে দেওয়া আছে না ক্যালভিনে দেওয়া আছে, তো এটা কিন্তু তোমরা ভুল করে আসতে পারো, অনেকে ভুল করে চলে আসে, ঠিক আছে। দেখো রেজাল্ট আসে 586, অপশন আসে মারে দিয়ে আসি, কিন্তু এখানে আসে ক্যালভিন, এখানে সেলসিয়াস, এটা তারা বুঝে না, ঠিক আছে। তোমার রেজাল্ট আসবে ক্যালভিনে, আবার ম্যাথ করার সময় তোমাকে ক্যালভিনে নিতে হবে, কিন্তু ফাইনাল যে রেজাল্টটা সেটা তোমাকে সেলসিয়াসে কনভার্ট করে নিতে হবে, কারণ তোমাকে সেলসিয়াসেই চাইছে অ্যান্সার। এবার দেখো এক্স ভর ও ওয়াই আপেক্ষিক তাপের কোনো বায়ুর তাপমাত্রা T1 থেকে T2 যদি পরিবর্তন করা হয় তাহলে এন্ট্রপির পরিবর্তন কত। তাহলে এই সূত্র ডিএস, এটার সমান আমরা জানতাম হচ্ছে এমএস লন তোমার হচ্ছে T2/T1, ঠিক আছে। তাহলে এখানে আপেক্ষিক তাপের পরিবর্তে তোমাকে এস এর পরিবর্তে দেওয়া আছে ওয়াই, অর্থাৎ এসটা চেঞ্জ হয়ে ওয়াই হয়ে গেছে। তাহলে সূত্র কি হচ্ছে, ডিএস ইকুয়াল টু এম এর জায়গায় কি হয়, ভর হয়ে গেছে এক্স এবং এস হয়ে গেছে ওয়াই, আপেক্ষিক তাপ। তার মানে এখানে সময় সূত্র এক্স ওয়াই, বাকি জিনিসগুলো সেম, লন T2/T1। তাহলে এটা দেওয়া আছে দেখো এই নাম্বার, তো এই নাম্বারটা আমাদের কারেক্ট অ্যান্সার এখানে, ঠিক আছে, লন T2/T1। এন্ট্রপি সূত্রগুলো ইম্পর্টেন্ট, এন্ট্রপি সূত্রগুলো অবশ্যই ভালো করে একটু রিভিশন দিবা। যদি ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই সূত্র মাত্রাগুলো অনেক ইম্পর্টেন্ট, টাটকা মার্ক 1-2 মার্ক এমনিতে পেয়ে যাবা। দেখো গ্যাসের আয়তন কোন তাপমাত্রায় শূন্য হবে, গ্যাসের আয়তন কখন শূন্য হবে বলো তো, যখন আমাদের শূন্য তাপমাত্রা, ঠিক আছে, পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা কি বলতো, 0 ক্যালভিন না, পরম স্কেল মানে কি ক্যালভিন স্কেল, তাহলে শূন্য তাপমাত্রা মানে কি 0 ক্যালভিন, তাহলে এটা 0 ক্যালভিন কোথাও আছে, দেখো 0 ক্যালভিন আছে, তাহলে 0 ক্যালভিনটা হচ্ছে এটা অ্যান্সার। আর সেলসিয়াস দেখো -273 না, এটা কিন্তু -273 ডিগ্রি যদি থাকে তাহলে এটা অবশ্যই সেলসিয়াস এককে থাকতে হবে। 0 ক্যালভিনকে তুমি সেলসিয়াসে কনভার্ট করো, দেখো -273 সেলসিয়াস হয়। তাহলে এটা অনেক সময় তোমাকে 0 ক্যালভিন দেওয়া থাকতে পারে অপশনে, আবার অনেক সময় -273 ডিগ্রি সেলসিয়াস দেওয়া থাকতে পারে। তো এককটা ইম্পর্টেন্ট দেখবা, ঠিক আছে, যে সেলসিয়াস দেওয়া আছে কিনা। দেখো এই যে সেলসিয়াস, অনেকে আবার মনে করো এই 273 দেওয়া আছে, এটা তো পড়ছি, তাহলে এটা মারে দেশে, কিন্তু এই যে এখানে একক কি দেওয়া ভাই, ক্যালভিন। ক্যালভিনে যখন একক তখন কি পরম শূন্য তাপমাত্রা 0, আর পরম শূন্য তাপমাত্রায় কি বলতো আয়তনটা শূন্য হবে, আবার আমাদের যে শক্তির মানটাও কি 0 হয়ে যাবে। তো এই কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, অন্তত শক্তির মানটাও 0 হয়ে যাবে, ঠিক আছে। কখন 0 হবে, পরম শূন্য তাপমাত্রায়। পরম শূন্য তাপমাত্রা কত, 0 ক্যালভিন এবং -273 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্ন দেখো, তো কর্ণ ইঞ্জিনের TH পরম তাপমাত্রার একটি পরম তাপধারক, এটা হচ্ছে তাপধারক মানে এটা উৎস, এটা তোমাকে T1, এবং এত তাপমাত্রা একটি ঠান্ডা তাপধারক মানে এটা তোমার হচ্ছে আলটিমেটলি T2। তাহলে কার্যক্ষমতা কত, তাহলে আলটিমেটলি আমরা কার্যক্ষমতা মানে কি জানি বলতো, এটা সমান কত, 1 - T2/T1 না, T2 কত এখানে TC না, তাহলে এই যে TC, T1 কত TH, এই যে TH, ব্যাস এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ইটা ইকুয়াল কত হচ্ছে, ইটা ইকুয়াল দেখো 1 - TC/TH, এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা বা কার্যক্ষমতা, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে, ঠিক আছে, ঢাবিতেও আসছে, 7 কলেজেও আসছে, সূত্র থেকে ডিরেক্ট সূত্র TC বা TH দিয়ে তোমাকে কনভার্ট করে বোঝাবে, একটু গোল ঘাটাবে, ঠিক আছে। তো এটা তো ঘাবড়ানোর কিছু নাই। প্রথমটা দেখো যেটা আছে তাপ গ্রাহক বা তাপ ধারক বলছে, এটা তাপ উৎস বা T1 বর্জন করতেছে বা কাজ করছে ঠান্ডা অংশ মানে কি, যেটা একটু তুলনামূলক কম গরম, তাহলে সেটা কি হবে বলতো, তাপ উৎসে, তাহলে TC তাপ গ্রাহক আর কি। পরবর্তীটা দেখি আমাদের, একটি কর্ণ ইঞ্জিন 500 ক্যালভিন ও 250 ক্যালভিন তাপমাত্রার দুইটি আধারের মধ্যে পরিচালিত হয়। তাহলে প্রত্যেক চক্রে ইঞ্জিন যদি উৎস থেকে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে তাহলে প্রত্যেক চক্রে তাপ কতটুকু বর্জন করে, তার মানে প্রত্যেক চক্রে তাপ গ্রহণ করছে কতটুকু, 1 কিলো ক্যালোরি, এটা তোমাকে Q1 দেওয়া আছে। আবার বলছে প্রত্যেক চক্রে কতটুকু তাপ বর্জন করবে, মানে Q2 এর মান তোমাকে বের করতে বলছে, ঠিক আছে। দেখো তো এখানে কি দেওয়া আছে, T1 আর T2 দেওয়া আছে না, আমরা দেখছিলাম কি যে Q প্রপোর্শনাল টু T না প্রত্যাবর্তী প্রক্রিয়া বা কর্ণ ইঞ্জিনে, মানে তাপমাত্রা যতটুকু কমবে
কিউটাও ঠিক ততটুকু কমবে। দেখো তাপমাত্রা কয় গুণ কমছে, হাফ হয়ে গেছে না, তাপমাত্রা দেখো হাফ হয়ে গেছে, তাহলে এখানে কাজের আমাদের যে তাপ সেটাও কিন্তু হাফ হয়ে যাবে। তাহলে ফাইনালি যে Q2 এটা সমান কিন্তু হাফ Q1 হয়ে যাবে। কেন? কারণ এখানে দেখো T2 এর মানটা কত আছে, T2 এর মানটা কিন্তু হাফ T1 হয়ে গেছে। আমরা কি বলছি, Q সমানুপাতিক T, তাহলে T যতটুকু কমবে কিউটা কি ততটুকুই বা ওই অনুপাতেই কমে যাবে। তাহলে দেখো হাফ Q1 মানে কি হাফ ইন্টু 1 কিলো ক্যালোরি মানে কি 1000 ক্যালোরি। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত থাকছে বলো তো, 500 ক্যালোরি। তো এটা দেওয়া আছে আমাদের সি নাম্বারে। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তো এইভাবে আমাদের দেখো কিউ এবং টি এর মধ্যে যে সম্পর্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে দেখা যায়। তো কনসেপ্টগুলো ভালো মতো জেনে রাখবা। এখানে দেখো তো আমাদের বেশ কিছু সূত্র এখানে স্কিপ হয়ে যায়, কিছু সূত্র তোমাদের দেখি যে সূত্রগুলো আসতে পারে, ঠিক আছে। তো এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া যে সূত্রগুলো আছে, রুদ্ধতাপীয় যে সূত্রগুলো একটু মাথায় রাখবা। পিভি গামা এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা কনস্ট্যান্ট। তারপর হচ্ছে টিভি গামা -1 এটা কনস্ট্যান্ট কোথায়, রুদ্ধতাপীয়তে, ঠিক আছে। তারপর হচ্ছে পিটি 1 - গামা ডিভাইড বাই গামা এটা তোমার কনস্ট্যান্ট। তো এই সূত্রগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এগুলো একটু ভালো করে মাথায় রাখবা। কেন্দ্রে বৈদ্যুতিক ক্ষেত্র বা বিদ্যুতিক প্রাবল্য এই দুইটার মান কি হবে, 0, ঠিক আছে। বৈদ্যুতিক ক্ষেত্র বা বৈদ্যুতিক প্রাবল্য এটার মান কি হবে, এটার মান হবে 0। তাহলে অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে বড় একটা 0। পরবর্তী প্রশ্ন দেখো, এ দৈর্ঘ্য বিশিষ্ট দুইটা বর্গাকার পাত দিয়ে গঠিত ধারক যার পাত দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, পাতের মধ্যবর্তী দূরত্ব d। এবার ধারকের সমস্ত রৈখিক মাত্রা 3 গুণ করা হলো। সমস্ত রৈখিক মাত্রা বলতে কি বোঝায়, রৈখিক মাত্রা যার একক মিটার। এর মধ্যে কি আছে বলতো, ব্যাসার্ধ আছে না, ব্যাসার্ধ একক মিটার, দূরত্ব একক মিটার, তাই না। তার মানে দেখো ধারকের সূত্র কি জানি, সি ইকুয়াল হচ্ছে সমান্তরাল পাত ধারকত্ব ইপসিলন নট এ ডিভাইড বাই হচ্ছে ডি। এর মধ্যে কি পাবো, ক্ষেত্রফল না, তাহলে পাই আর স্কোয়ার পাবো ইপসিলন নট পাই আর স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে ডি। এবার তোমাকে একক রৈখিক, দেখো রৈখিক মাত্রা মানে ব্যাসার্ধ এবং দূরত্ব 3 গুণ করা হয়েছে, তাহলে তোমার এখানে কি পাবা, ইপসিলন নট পাই দেখো 3r এরপরে স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 3d। তাহলে দেখো আলটিমেটলি এখানে কি 9 হচ্ছে না, 9r স্কোয়ার আর নিচে 3 ইপসিলন নট পাই এটা 9r স্কোয়ার ডিভাইড বাই দেখো 3, এটা দিয়ে এটা কাটলে কত থাকে, 3 থাকে না, 3 সামনে চলে আসলো মানে 3 ইপসিলন নট পাই আর স্কোয়ার ডিভাইড বাই ডি, যেটা কি আগের ধারকত্ব না। তাহলে আমাদের সি ড্যাশ, এই সি ড্যাশটা কত হয়েছে বলতো, সি ড্যাশ এটা হচ্ছে আগের ধারকত্বের 3 গুণ হয়ে যাচ্ছে, আগের ধারকত্বের 3 গুণ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের নতুন ধারকত্ব যেটা সেটা কয় গুণ হবে, 3 গুণ হবে। তো এইভাবে আমরা মানগুলো বসাই দিব, তুলনা করলে অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে, তোমাকে বলবে যে ব্যাসার্ধ এত গুণ করলাম, মধ্যবর্তী দূরত্ব এত গুণ করলাম, তাহলে ধারকত্বের মানটা কিভাবে চেঞ্জ হবে। আবার ধারকত্বের সাথে তোমাদের যে সঞ্চিত শক্তি এটা সূত্র তোমাকে দিয়ে দিবে, দেখো হাফ এটা সমান কি হয়, হাফ সিভি স্কোয়ার, ঠিক আছে, হাফ সিভি স্কোয়ার এটার সাথে সম্পর্ক তোমাকে দিয়ে দিতে পারে। তো এর ধারকত্বের সাথে অনেকগুলো কানেক্টেড থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে নিচের কোনটি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে একক সেটা কত, তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এটা সমান আমরা জানি হচ্ছে ভি ভাগ হচ্ছে ডি। তাহলে ভি একক কি, ভি আর ডি এর একক কি মিটার, তার মানে আলটিমেটলি ভোল্ট পার মিটার। এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের একক। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এটার মধ্যে সম্পর্কটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আসে। আবার ই ইকুয়াল তোমার হচ্ছে মাইনাস ডিভি ডিভাইড বাই আর, অর্থাৎ দূরত্বের সাপেক্ষে যদি ভি কে যদি অন্তরীকরণ করা যায় কি পাবো, ই পাওয়া যাবে। আবার ডিভি, এই ডিভি সমান আবার তোমার পাওয়া যাবে মাইনাস ই ডি আর। আবার তুমি যদি ই কে যদি আবার আর এর সাপেক্ষে যোগজীকরণ করো সেক্ষেত্রে আবার তুমি ভি এর মানটা পেয়ে যাবা, ঠিক আছে। তো এই সূত্রগুলো থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে, দেখে রাখবা। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কেন্দ্র থেকে দূরত্বের সাথে কিভাবে পরিবর্তন হয়। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য কেন্দ্র থেকে দূরত্ব মানে কি ব্যাসার্ধ বা দূরত্ব, এদের পরিবর্তনটা তোমাকে চাইছে বা সমানুপাতিক আর কি কত হারে বের হবে। ই এটা ইকুয়াল হচ্ছে 1/4 পাই ইপসিলন নট 2p ডিভাইড বাই হচ্ছে আর কিউব। এটা কাদের জন্য, এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য। তাহলে দেখো ব্যাসার্ধের সাথে সম্পর্কটা কি হচ্ছে, ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে আর প্রপোর্শনাল টু 1/r কিউব না, আর 1/r কিউব মানে কি আর ইনভার্স 3 না, তাহলে ই
প্রপোর্শনাল টু 1 r টু দি পাওয়ার -3। তাহলে অ্যান্সারটা কি হচ্ছে দেখো সি নাম্বারটা, ঠিক আছে, সি নাম্বারটা চলে আসছে। আবার পি সমান কি তড়িৎ প্রাবল্য, পি এটা সমান হচ্ছে 2 QL। কিউ তো হচ্ছে তোমাকে চার্জের মান, কিউ হচ্ছে তোমার চার্জ, কিউ হচ্ছে চার্জ, এই দুইটা চার্জ থাকবে, এখানে তোমার হচ্ছে প্লাস কিউ থাকবে, এখানে সেম পরিমাণ চার্জই কিন্তু নেগেটিভ। আর মধ্যবর্তী দূরত্ব যদি এল হয় তাহলে আমাদের পি এটা সমান তড়িৎ দ্বিমূল হচ্ছে 2 QL, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন যাই, দেখো 4 মাইক্রোফ্যারাড ধারকত্বে 4টি ধারক শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হলে তাদের তুল্য ধারকত্ব কিসের শ্রেণী সমবায়। তাহলে যদি আমাদের এন সংখ্যক সমান ধারকত্ব, এন সংখ্যক সমান ধারক, এন সংখ্যক যদি সমান ধারক হয় তাহলে আমাদের সিএস এটা সমান আমরা জানি হচ্ছে সি ডিভাইড বাই এন, এবং সিপি এটা সমান হচ্ছে এন সি, ঠিক আছে। যেহেতু আমাদের এটা কি আছে শ্রেণী সমবায় না, তাহলে এটা কি হবে সমান ধারক কত 4 না, কয়টা আছে 4টায় আছে, এটা কত হবে 1 মাইক্রোফ্যারাড হচ্ছে আমাদের অ্যান্সার। 1 মাইক্রোফ্যারাড এটা কি হচ্ছে তুল্য ধারকত্ব। যদি এটা বলতো আমাদের সমান্তরাল আছে তাহলে কি হইতো 4 গুণন 4 16 হয়ে যাইতো। পরবর্তী প্রশ্ন যাই চলো, দেখো একটি সমান্তরাল পাত ধারকে চার্জিত করার পর ব্যাটারি খুলে ফেলা, ব্যাটারি যদি খুলে ফেলা হয় তাহলে ভিটা কি হয়ে যায় কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে বা চার্জটা কনস্ট্যান্ট। আর তো ব্যাটারি খুলে ফেলা হলো মানে কি এর মধ্যে কিন্তু আর চার্জ তোমার সঞ্চিত হচ্ছে না, কারণ আমরা জানি সি, এই সি সমান কি বলতো কিউ বাই ভি না, কিউ বাই ভি, তাহলে ব্যাটারি তুমি খুলে ফেললা তাহলে চার্জ তো সঞ্চিত হলো না, ওই অবস্থায় থেকে গেল। তাহলে এই অবস্থায় ধারকটিতে সঞ্চিত শক্তির পরিমাণ যদি ইউ নট হয় তাহলে পাত দুটির দূরত্ব যদি তুমি দ্বিগুণ করো, এই অবস্থায় কি ছিল ব্যাটারি খুলে ফেলার পর ইউ নট হইলো, হ্যাঁ। এবার তুমি পাত দুইটার মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করে দিলা, পাতের মধ্যবর্তী দূরত্ব মানে কি ধারকের পাতের মধ্যবর্তী দূরত্ব ডি, এই ডি এর সমান 2D করে দিলা, তবে ধারকের সঞ্চিত শক্তি কত গুণ হবে। তাহলে ধারকের সঞ্চিত শক্তির মধ্যে সম্পর্ক আমরা এটা কোন সূত্রে অ্যাপ্লাই করবো, ইউ এটা সমান সমান হাফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে দেখো ভোল্টেজ তো পরবর্তী অবস্থায় ভোল্টেজ কি আছে, ভোল্টেজ ব্যাটারি তো খুলে ফেললা, ভোল্টেজ তো আর যাবে না, তাহলে কিউ আর সি এর মধ্যে সম্পর্ক ইউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি। ইউ এর অনেকগুলো সূত্র আছে, সবগুলো সূত্র করে আমরা বসাবো এখানে। দেখো যেটা যখন প্রয়োজন হবে হাফ কিউ স্কোয়ার ভাগ হচ্ছে সি, তাই না। তাহলে আমরা বলতে পারি ইউ প্রপোর্শনাল টু 1 বাই সি। আবার সি এর সম্পর্ক দেখো, সি এই সি এর সূত্র তুমি বসাই দাও, 1 বাই সি এর সূত্র কি বলতো ইপসিলন এ ডিভাইড বাই ডি। তাহলে ডি এর সাথে সম্পর্ক তোমাকে লাগবে, তাহলে ডি কি উপরে চলে যাবে না, তো দেখো এখানে তুমি লিখতে পারো ইউ প্রপোর্শনাল টু ডি ডিভাইড বাই ইপসিলন নট এ। তার মানে ইউ এর সাথে ডি এর সম্পর্কটা কি হচ্ছে দেখো তো, ইউ এর সাথে ডি এর সম্পর্ক সমানুপাতিক না, ইউ এর সাথে ডি এর সম্পর্কটা হচ্ছে, অতএব ইউ এর সাথে ডি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। মানে ডি তুমি যত গুণ করবা ইউটা ঠিক তত গুণই হবে। তাহলে ডি কে তুমি যদি এন 2 গুণ করছো না, তাহলে ডি ড্যাশ ইকুয়াল টু 2D হইলো, তাহলে অবশ্যই ইউ ড্যাশটা কি হবে, ইউ ড্যাশ হবে আগের তুলনায় দ্বিগুণ। তো কি হলো আমরা দেখলাম দূরত্বের সাথে কি সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তো এটা বুঝছো আশা করি। দেখো হাফ কিউ স্কোয়ার বাই সি ইকুয়াল টু, তাহলে এটা কনস্ট্যান্ট, সবগুলা কনস্ট্যান্ট ধরে নিলাম। তাহলে ইউ এর সাথে সম্পর্ক সি এর কি হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, সি এর সূত্র বসাও ইপসিলন এ বাই ডি, ডি উপরে চলে গেল, তাহলে বাকিগুলা কি কনস্ট্যান্ট, তাহলে ইউ প্রপোর্শনাল টু ডি বাই ইপসিলন এ, তাই না। তো ইজিলি আমরা এভাবে সম্পর্ক স্থাপন করে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেতে পারি। তাহলে অ্যান্সারটা কি হলো 2 মিউ নট ইউ নট আর কি। পরবর্তী প্রশ্ন দেখো এখানে আমাদের দেওয়া আছে শূন্যস্থানে ভেদন যোগ্যতা ইপসিলনের মান কত। তো ইপসিলনের মানটা আমরা জানি হচ্ছে 8.854 ইন্টু 10⁻12 nm স্কোয়ার কেজি nm স্কোয়ার, ঠিক আছে, সি ইনভার্স টু সি স্কোয়ার পার নিউটন। তো এটা হচ্ছে আমাদের দেখো কি কই দেওয়া আছে সি স্কোয়ার ইন্টু এই যে সি স্কোয়ার পার নিউটন, এটা তোমার হচ্ছে একটু ভুল হয়ে গেছে বুঝছো, এটা তোমার শুধু সি স্কোয়ার হবে, বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। এবার দেখো 4 মাইক্রোফ্যারাড বিশিষ্ট ধারককে তুমি যদি 9 ভোল্ট ব্যাটারি দ্বারা আহিত করা হলো তাহলে ধারকটিতে কি পরিমাণ সঞ্চিত শক্তি বা শক্তি সঞ্চিত থাকবে। তাহলে আমাদের সঞ্চিত শক্তির সূত্র কি ইউ, এটা সমান হচ্ছে হাফ সিভি স্কোয়ার। কেন, কারণ আমাদের এখানে আমার ধারকত্ব এবং ভোল্টেজ এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে বা দেওয়া আছে, তখন আমরা হাফ সিভি স্কোয়ার এই সূত্র অ্যাপ্লাই করবো। তো দেখো হাফ সি এর মান কত 4 মাইক্রোফ্যারাড, তাহলে 4 ইন্টু 10⁻6 ফ্যারাড, ঠিক আছে, ভি স্কোয়ার 9 স্কোয়ার। দেখো এখানে হচ্ছে কত 2 গুণন 10⁻6 গুণন হচ্ছে 81, তো এটার সাথে গুণ করলে কত হচ্ছে 162
গুণ 10⁻⁶, তাহলে 162 নাই, তাহলে 1.62 আছে, দশমিকটা এখানে কিছু নাই মানে 2 এর পর দশমিক আছে, দশমিক তুমি বামে নিয়ে আসছো, তারপরে কি এখানে +2 যোগ হবে, তাহলে +2 যোগ হলে কি পাচ্ছ 1.62 গুণ হচ্ছে 10⁻⁴, এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সঞ্চিত শক্তির মান 1.62 10⁻⁴ জুল। ঠিক আছে, তো এইভাবে আমরা সঞ্চিত শক্তির মানগুলো বের করবো। ইউ=12 যে মানগুলো তোমাকে দেওয়া থাকবে। ঠিক আছে, দেখো ইউ সমান তুমি হচ্ছে হাফ CV² বসাতে পারো, আবার ইউ সমান তুমি চাইলে Q²/C এটাও বসাতে পারো। ঠিক আছে, যখন যেটা প্রয়োজন হবে তুমি সেটা ইউজ করবো। আবার দেখো হাফ সি এর মান কি, সি মানে দেখো Q/V না, তার সাথে V², তার মানে তুমি চাইলে দেখো হাফ Q/V এটাও তুমি অ্যাপ্লাই করে ফেলতে পারবা। সরি, এখানে তুমি হাফ QV, এখানে হাফ হচ্ছে QV, তোমার যখন যে সূত্র লাগে তুমি সেটা তখন অ্যাপ্লাই করতে পারবা। যে মানগুলো তোমাকে দেওয়া থাকবে, চার্জের মান দেওয়া আছে, বিভব দেওয়া আছে, তখন তুমি হাফ QV অ্যাপ্লাই করে দিলা। পরবর্তী দেখো, এটা সমান্তরাল পাতধারকের চার্জিত করার ফলে পাতদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য হলো V। আচ্ছা, তো বিভব পার্থক্য কত হলে ধারকের সঞ্চিত শক্তি দ্বিগুণ হবে? তাহলে পাত ধারক দেওয়া আছে, তাহলে দেখো ইউ এটা সমান আমরা কি জানি হাফ CV², না হাফ CV², তাহলে দেখো ইউ প্রপোর্শনাল টু V², তাহলে দেখো এখানে ভি এর মান আসলে কত করলে, ভি এর মানটা কি হলো বলতো, বর্গের সমানুপাতিক, তাহলে ভি এর মান কত হলে ইউ দ্বিগুণ হবে, তাহলে কার উপর স্কোয়ার করলে আলটিমেটলি ইউ দ্বিগুণ হবে? দেখো তো √2 এর উপর তুমি যদি স্কোয়ার করো সেই ক্ষেত্রে শুধুমাত্র 2 হচ্ছে না, তার মানে √2v এটার উপর স্কোয়ার করলে তুমি কি 2v পাচ্ছ, তাহলে এটা দ্বিগুণ হবে, ইউটা দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এটাই হবে এ নাম্বারটা হবে কারেক্ট আনসার। ঠিক আছে, কারণ আমরা কি জানি, দেখো তো ইউ প্রপোর্শনাল টু V², তার মানে এবার দেখো √2 এর উপর স্কোয়ার করলে আলটিমেটলি 2 হচ্ছে, তাই না? তাহলে এটাই আলটিমেটলি হবে আনসার। আবার তোমাকে যদি বলতে যে ভি এর মান কত হবে বা ই এর মান এত গুণ হলে ভি কত হবে, তখন ভি এর সম্পর্ক ই এর সাথে কি হলো বলতো, ইউ এর সাথে √, তোমাকে যদি বলে ইউ = U' এটা = 4u হলো, 4 গুণ হয়ে গেল, তাহলে ভি সমান কত হবে, ভি সমান V' সমান হচ্ছে √4v, তার মানে কত 2 গুণ। ঠিক আছে, এইভাবে তোমার অ্যান্সার হতে পারে। একটি ধারকে, দুটি ধারককে শ্রেণী ও সমান্তরাল সমবায়ে যুক্ত করলে এর তুল্য ধারকত্ব হয় হচ্ছে 2 মাইক্রোফ্যারাড ও 9 মাইক্রোফ্যারাড। তার মানে শ্রেণীতে যুক্ত করলে কি হচ্ছে, শ্রেণীতে যখন যুক্ত করছে তখন হয়ে যাচ্ছে 2 মাইক্রোফ্যারাড, শ্রেণীতে যুক্ত করলে 2 মাইক্রোফ্যারাড, এবং যখন হচ্ছে সমান্তরালে যুক্ত করছে তখন হয়েছে কত 9 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তো সিপি মানে কি আমরা জানি, দেখো C1 + C2 এটা সমান কত দেওয়া আছে 9, তার মানে দুইটার যোগফল তোমার 9 হবে। আবার দেখো সিএস এটা সমান আলটিমেটলি কি জানি, সিএস সমান আমরা জানি C1 C2 / C1 + C2। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি পাচ্ছ দেখো C1 C2 সমান সিএস এর মান কত, সিএস এর মান দেখো 2, আর C+2 C+1 C+2 মান কত 9, তাহলে 9 × 18। ঠিক আছে, তাহলে তোমার এখানে যে কন্ডিশনটা দেখো, এখানে তোমার কন্ডিশনটা কি হবে, C1 + C2 যোগফল কত আসছে, যোগফল আসছে 9, এবং দুইটার গুণফল আসছে কত, গুণফল আসছে 18। তো এবার দেখো দুইটার যোগফল 9 এবং গুণফল 18 কত, 3 আর 6 গুণ করলে কত হয় 18 হয়, যোগ করলে 9 হয়, 9 আর 2 এটা 11, এটা তো মিলতেছে না, তাহলে ডি নাম্বারটা অ্যান্সার। যোগ করলে 9 হবে আর গুণ করলে 18 হবে, অপশন টেস্ট করে মান বের করে ফেলতে পারো ইজিলি। তাহলে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সমান্তরাল থাকলে কি হবে তুল্যধারকত্ব, এবং হচ্ছে শ্রেণী থাকলে কেমন হবে, সূত্রগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী পার্ট দেখো, এখানে বলছে, এটা তো আমরা কিছু আগে করলাম, এটা 1 আসে, যদি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য x অক্ষ বরাবর ক্রিয়া করে এবং এর মান যদি ই এর মান দেওয়া আছে, দেখো cx², যেখানে c = ধ্রুবক, c এর মানটা ধ্রুবক তোমাকে বলছে, তবে তড়িৎ বিভব কত, তাহলে আমি তোমাকে বলছিলাম যে ই এটা সমান কি ছিল -dv/dx। ঠিক আছে, তাহলে dv এর মানটা কত হবে, -dv এটা সমান বা এটা dv চলে আসে, dv এটা সমান দেখো -edx না, তাহলে ভ্যালুগুলো বসাই দাও, সামেশন অফ ই এর মান দেওয়া আছে cx², এটাকে x এর সাপেক্ষে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে দেখো -cx³ + c, এটা তো কনস্ট্যান্ট, এটা ভাবে রাখলে হবে। ঠিক আছে, cx³ -cx³ এটা c নাম্বারে। ঠিক আছে, তো এইভাবে যদি আমাদের তড়িৎ ক্ষেত্র বা প্রাবল্য দেওয়া থাকে, তোমাকে ভি বের করতে বলে তখন তুমি ইন্টিগ্রেশন করবা। আবার যদি তোমাকে ভি দেওয়া আছে ই বের করতে বলছে, তাহলে কি করবা, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিবা। তো এই কন্ডিশনগুলো বা এই শর্তগুলো মাথায় রাখতে হবে। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করে দিলা, চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করে দিলা, তাহলে বলের মান কত হবে, তাহলে এফ সমান আমরা কি জানি, এফ সমান জানি হচ্ছে, দেখুন এই যে 9 বাই যে আমরা দেখলাম জাস্ট 1/4πε। ঠিক আছে, তো তোমার কাজ কি হলো, চার্জের মান তুমি অর্ধেক করে দিলা, তাহলে দেখো এখানে কি হলো Q1/2
Q1/2, ঠিক আছে, ডিভাইড বাই নিচে কি হলো, ব্যাসার্ধের মানটা তুমি অর্ধেক করে দাও, তার মানে দেখো হোল স্কয়ার। তাহলে ফাইনাল যে রেজাল্টটা সেটা কি আসে দেখো তো 1/4 πε0 গুণন উপরে আসে দেখো 1/4 Q1 Q2, নিচে আসলো 1/4 r²। তাহলে 1/4 আমরা কাটা, তাহলে থাকলো দেখো 1/4 πε0 ইন্টু Q1 Q2 ডিভাইড বাই r²। এটা কি আমাদের ইনিশিয়াল না, ইনিশিয়াল ভ্যালু না, ইনিশিয়াল ভ্যালু কত 1/4 πε0 Q1 Q2 ডিভাইড বাই r²। যার মানে এটার মানটা কি হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে না, এফ ড্যাশের মানটা কি হচ্ছে, এফ এর সমানই হচ্ছে, অপরিবর্তিত থাকছে, কি আছে, বলটা অপরিবর্তিত থাকছে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে, তোমাকে বলো চার্জের মানটা দ্বিগুণ করলাম, ব্যাসার্ধ আমাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা অর্ধেক করে দিলাম, তাহলে এটা চেঞ্জ কি হবে, বলের চেঞ্জ কি হবে, এরকম মান কিন্তু দিতে পারে। তো এই সূত্রগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এফ প্রপোর্শনাল টু Q1 Q2 এবং এফ প্রপোর্শনাল টু 1/r², মধ্য দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। পরবর্তী প্রশ্ন আমরা দেখি কোনটা ভুল। এখানে তোমাকে সি এর মান দেওয়া আছে, দেখো ধারকত্বের মান হচ্ছে Q/V, ঠিক আছে, এখানে দেওয়া আছে কত V/Q, তার মানে এটা আমাদের ভুল। সিগমা তড়িৎ তোমার হচ্ছে কি ঘনত্ব Q/A, একক ক্ষেত্রফলে চার্জের মান V = AD, I = Q/D, কারেন্ট প্রবাহের মান, সবগুলো ঠিক আছে, জাস্ট বিভবের মানটা ভুল আছে। সূত্রগুলো ইম্পর্টেন্ট, সূত্রগুলো অবশ্যই ভালো করে দেখবা। এবার দেখো একটি বৃত্তাকার পৃষ্ঠতল বিশিষ্ট সমান্তরাল পাত, অর্থাৎ সমান্তরাল পাত ধারকের যে পৃষ্ঠ সেটা হচ্ছে বৃত্তাকার। তো পৃষ্ঠতলের ব্যাস ও পাত দুটির মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করলাম, ব্যাসটাকেও তুমি দ্বিগুণ করলা, তার মানে ব্যাসার্ধ তোমার দ্বিগুণ হলো, এটা 2r হয়ে যাবে, ব্যাসার্ধ দ্বিগুণ হবে, আর দূরত্ব তুমি দ্বিগুণ হলো, 2d হয়ে গেল। তাহলে নতুন ধারকত্ব আলটিমেটলি কি হবে, তাহলে দেখো সি ড্যাশ এটা সমান কি পাচ্ছি আমরা, ε0 a ক্ষেত্রফল, তার মানে পাই r² দ্বিগুণ হচ্ছে স্কোয়ার ডিভাইড বাই ক্ষেত্র মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ হচ্ছে, তাই না, এটা আমরা এ লিখব, মধ্যবর্তী দূরত্বকে আমরা কি করলাম, দ্বিগুণ করলাম, তাহলে 2d। তাহলে দেখো এখানে আলটিমেটলি 4 আসছে, এটা 4 আর নিচে 2 কাটাকাটি হয়ে গেল, তাহলে থাকলো কত 2 ε0 পাই r² ডিভাইড বাই হচ্ছে d। তাহলে এটা কি আমাদের ইনিশিয়াল না, তাহলে দেখো 2c1, তার মানে c2 এটা সমান কত হবে, 2c1, বা আগের তুলনায় দ্বিগুণ হয়ে যাবে, আগের তুলনায় কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, ওকে। তবে দেখো দুইটা সমান ধারকত্বের ধারককে প্রথমে শ্রেণীতে যুক্ত করা হলো, পরে সমান্তরালে যুক্ত করা হলো, সমান ধারকত্ব কিন্তু, তাহলে সমান ধারকত্ব বললে দেখো সিএস এটা সমান কত হবে, দুইটা সমান ধারকত্বের ধারকত্ব কিন্তু সমান, তাহলে দেখো এখানে কি হয়ে যাবে, c/2 হয়ে যাবে, আবার সিপি এটা সমান কত হচ্ছে 2c হয়ে যাবে। অনুপাত কত, কার শ্রেণী আরো, দেখো সিএস ডিভাইড বাই সিপি, সিএস এর মান কত হচ্ছে c/2 আর সিপি এর মান কত হচ্ছে 2c, তাহলে দেখো সি ভাগ আলটিমেটলি সি যে কাটা, দেখো 1/4 চলে আসে, তাই না, তাহলে সিএস ইস টু সিপি এটার মান কত হচ্ছে 1:4, তাহলে অ্যান্সারটা কত হচ্ছে ডি নাম্বার। অনুপাত বের করাটা কিন্তু আসে, তো এটা দেখতে পারো। দেখো সিএস ডিভাইড বাই সিপি এটা সমান কত আসবে 1/n², এবং সিপি ডিভাইড বাই সিএস এটা সমান চলে আসে হচ্ছে শুধু n², শর্টকাটটাও মনে রাখতে পারো। একটি সুষম তড়িৎ ক্ষেত্র 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটা বিন্দুর বিভব পার্থক্য দেওয়া আছে 200 ভোল্ট, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দুইটা বিন্দুর বিভব মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে ডি, ভি দেওয়া আছে, তাহলে ই এর মানটা কত হবে, ই এর মানটা আমরা জানি হচ্ছে ভি ইকুয়াল টু ইডি, তাহলে ভি ই ইকুয়াল টু কত হচ্ছে ভি ভাগ ডি। তুমি যদি বিভবকে মধ্যবর্তী দূরত্ব দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি ই এর মানটা পেয়ে যাও। বিভবের মান দেওয়া আছে কত তোমাকে 200 ভোল্ট, এবং ডি এর মান কত দেওয়া তো 50 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটারে কনভার্ট করতে হবে 0.50, ঠিক আছে। তাহলে এটাকে তুমি ভাগ করলে মানটা আরো বেশি হয়ে যাবে, তাই না, তাহলে 5 4 5 20, তাহলে 400, আলটিমেটলি 400 মানটা পাবো তুমি, 400 ভোল্ট পার মিটার, বি নাম্বারটা অ্যান্সার। তো এরকম প্রশ্নগুলো প্রায় আসতে দেখা যায়, এগুলো গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এবার দেখো একটা শোলা বল দেওয়া আছে যার ভর এত ভরের একটা শোলা বল, এটা কেজিতে দেওয়া আছে। আচ্ছা, শোলা বল এত চার্জিত কিউ দেওয়া আছে। তো বলটিকে অভিকর্ষীয় ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় রাখতে হলে কত নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন হবে। তাহলে বলটা যদি ঝুলে থাকতে হয়, তাহলে এই যে দেখো বলটা তড়িৎ ক্ষেত্র দরুন যদি ঝুলে থাকতে হয়, তাহলে এই যে ওজনটা, এর ওজনের সমান, ওজনটা নিচে দিয়ে কাজ করছে না, তাহলে এই তার বিপরীত দিয়ে কি করতে হবে, একটা বল, তড়িৎ বল কাজ করবে, ঠিক আছে। তড়িৎ বল যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এটা কি হচ্ছে, ভেসে থাকতেছে, অর্থাৎ তড়িৎ বল যেটা এফ ই এটা সমান কি হবে, বা তড়িৎ বল এফ সি ধরতে পারো,
এটা কি হবে, এর ওজনের সমান হইতে হবে। যদি হয় তাহলে এটা কি থাকবে, ঝুলন্ত অবস্থায় থাকবে। তাহলে তোর তড়িৎ বল মানে কি বলতো, কিউ ইন্টু ই না, তড়িৎ বল হচ্ছে কিউ ইন্টু ই, কারণ আমরা জানি এই যে ই এটা সমান কত বলতো, এফ বাই কিউ। তাহলে এফ সমান কি হচ্ছে, কিউ ই এম জি, এম জি। তাহলে এখান থেকে তোমাকে ই এর মানটা বের করতে, তড়িৎ ক্ষেত্রের মানটা বের করতে হবে, ই এর মানটা। ই সমান সমান কত হচ্ছে, এম জি ডিভাইড বাই কিউ। কিউটা তোমাকে চার্জের মান দেওয়া আছে, এম কত 1 ইন্টু 10⁻³ জি এর মান হচ্ছে 9.8 ডিভাইড বাই কিউ এর মান তোমাকে দেওয়া আছে 2 গুণন 10⁻⁴। ঠিক আছে, তাহলে দেখো এই দুইটা কাটলে কত 4.9 হচ্ছে আলটিমেটলি। তাহলে দেখো উপরে থাকলো কত 4.9 গুণন এই যে পাওয়ার কত 10⁻³ 10⁻⁴, উপরে গেলে তুমি পাচ্ছ শুধু 10, তাহলে এটা গুণ হয়ে গেলে পাবে 49 নিউটন পার কুলম্ব। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত তড়িৎ ক্ষেত্রের মান। তো এটা কত বি নাম্বারে দেওয়া আছে। তো এরকম যদি দেওয়া থাকে একটা তড়িৎ ক্ষেত্রের ভাসমান অবস্থায় থাকবে বা ঝুলন্ত অবস্থায় থাকবে, তখন তুমি কি করবা, যে তড়িৎ বল ইকুয়াল টু তার ওজনের সমান হবে, তার মানে কিউ ই ইকুয়াল হচ্ছে এম জি, সেখান থেকে ই এর মানটা বের করে ফেলবা। ওকে, আশা করি বুঝছো। এরকম প্রশ্ন কিন্তু দিতে পারে। দেখো আপেক্ষিক রোধ কোনটির উপর নির্ভর করে, তো আপেক্ষিক রোধ নির্ভর করে হচ্ছে তোমার উপাদানের উপরে, দুইটা জিনিসের উপর। ঠিক আছে, একটা হচ্ছে উপাদান, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে তাপমাত্রা। 2 নম্বরটা হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে, তো দেখো হুইস্টন ব্রিজের সাহায্যে কি পরিমাপ করা হয়, তো হুইস্টন ব্রিজের সাহায্যে আমরা কি করি বলতো, পি বাই কিউ ইকুয়াল হচ্ছে আর বাই এস। এখান থেকে আমরা চতুর্থ বাহুতে কি করি, রোধ নির্ণয় করি না, তাহলে অ্যান্সার কি হবে, অবশ্যই রোধ হবে। একটি বাড়ির বৈদ্যুতিক মিটারে তোমাকে বল দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার এবং 220 ভোল্ট লেখা আছে, কতগুলো 40 ওয়াটের বাতি নিরাপদে লাগানো যাবে। ঠিক আছে, তাহলে এটা নিরাপদে লাগানো যাবে তোমাকে বলছে। তো দেখো আমাদের পি ইকুয়াল হচ্ছে ভিআই। তো তুমি যদি ভোল্টেজ এবং তড়িৎ গুণ করো তাহলে কি পাবো, ক্ষমতা পেয়ে যাবা। তাহলে তোমাদের যে মিটারের যে বা এই কারেন্টের লাইনে যে ভোল্টেজ, সেটা ক্ষমতা কত হচ্ছে 10 গুণন 220। ঠিক আছে, আচ্ছা এবার কতগুলো বাতি, তো বাতির সংখ্যা নির্ণয় করার সময় এন এটা সমান হচ্ছে তোমার যে বাড়ির ক্ষমতা ডিভাইডেড বাতির ক্ষমতা দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে হচ্ছে বাতির সংখ্যা। তাহলে দেখো উপরে থাকলো 10 গুণন হচ্ছে 220 ডিভাইড বাই হচ্ছে 40। তাহলে এটাকে ভাগ করে থাকলে 4, এই 4 দিয়ে যদি 4 5 কত 20 হয়। ঠিক আছে, তাহলে তোমার এখানে পেয়ে যাবো হচ্ছে কাছাকাছি মান পেয়ে যাবা, যেখানে একটু ভুল হয়ে গেছে। $220। ঠিক আছে, তাহলে দেখো এখানে তুমি বলা 4, এখানে 220 ভোল্ট, তাহলে দেখো এখানে 20 4, তারপর আবার 20 গেল। ঠিক আছে, 4 5 20, এখানে 5 4 5 20, 5 4 5 20, তার মানে 55টা। ঠিক আছে, এটাতে ভাগ করলে কত হয় 55, তার মানে 55টি বাল্ব এখানে নিরাপদে লাগানো যাবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পি এই টাইপের প্রশ্ন তাহলে আমরা কি করব, এন ইকুয়াল টু হচ্ছে আই ভি ডিভাইড বাই হচ্ছে পি ড্যাশ, এটা হচ্ছে বাতির ক্ষমতা। ঠিক আছে, তো তোমাকে এই বলছে এখানে বর্তনীতে তড়িৎ প্রবাহের মানটা কত বের করতে বলছে। দেখো এখানে আমাদের দুইটা ভোল্টেজ দেওয়া আছে না, দেখো প্লাস মাইনাস যদি এরকম থাকে তাহলে আমরা টোটাল যে ভোল্টেজটা সেটা যোগ করে ফেলবো V1 প্লাস V2 করে। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল যে ভোল্টেজটা কত আসছে, টোটাল ভোল্টেজ কত আছে 12 যোগ হচ্ছে 8 সমান সমান কত 20 ভোল্ট। তো আমাদের আই ভি ইকুয়াল টু কত আই আর, তার মানে আই ইকুয়াল টু আমরা জানি কত ভি বাই আর। অবশ্যই তোমাকে তুল্য রোধটা বের করতে হবে। ঠিক আছে, তো এই যে বর্তনী তুল্য রোধটা আমাদের বের করতে হবে। দেখো তিনটা রোধে কি আছে, শ্রেণীতে আছে না, এই জন্য আমরা সিরিজে নিয়েছি। তাহলে আর এস এর মানটা কত হবে বলো তো, তিনটা রোধই যোগফল, তিনটা রোধের যোগফল R2 প্লাস R3, এটা হচ্ছে আমাদের তুল্য রোধ হবে এই বর্তনীর। তাহলে দেখো 2 যোগ হচ্ছে 6 যোগ হচ্ছে 2, তাই না, 2 যোগ 6 4, তার মানে এখানে 10। ঠিক আছে, তার আমাদের কারেন্টের প্রবাহ মানটা কত হবে 20 ভাগ হচ্ছে 10, তার মানে কত হচ্ছে 2 অ্যাম্পিয়ার না। তো এই 2 অ্যাম্পিয়ারটা হচ্ছে আমাদের অ্যান্সার বর্তনীতে তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তো এইভাবে আমরা চিত্র থেকে খুব ইজিলি বের করবো। যখন দেখো যে দুইটা ভোল্টেজ দেওয়া আছে, দেখবা এই যে এরকম দেওয়া থাকবে, যদি দেওয়া থাকে প্লাস মাইনাস এরকম থাকো V1 V2, তার মানে V সমান তুমি লিখতে পারো V1 প্লাস V2। যদি দেখো এরকম প্লাস মাইনাস প্লাস এরকম থাকে,
V1 আর V2, তখন তুমি V সমান লিখবা V1 মাইনাস V2, ঠিক আছে। একইমুখী, মাইনাস মাইনাস একইমুখী, তাহলে বিয়োগ করতে হবে মাইনাস প্লাস, এরকম থাকলে যোগফল। দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি দ্বিগুণ করা হয় তাহলে রোধের পরিমাপটা কি হবে। এখানে তোমাকে রোধ বলছে, আপেক্ষিক রোধ কিন্তু বলা নাই। অনেকে তোমার অপরিবর্তিত দাগে আসবা, যদি তোমার অপরিবর্তিত কখন হতো, যখন আপেক্ষিক বলতো। যদি আপেক্ষিক রোধ বলতো তাহলে আমরা অপরিবর্তিত লিখলাম, এখানে জাস্ট রোধ বলছে। তাহলে রোধের সূত্র কি বলতো, রোধ প্রপোর্শনাল টু এল, দৈর্ঘ্যের সমানুপাতিক এবং ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে আর প্রপোর্শনাল টু 1/4 তোমার পাই আর স্কোয়ার, তাই না। তাহলে আর প্রপোর্শনাল টু 1/r², ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক আকারে লিখতে পারো। তাহলে রোধ কি করছে, ক্ষেত্রফল তুমি দ্বিগুণ করলা। তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ মানে কি 1/2 না, অর্ধেক হয়ে গেল না। ক্ষেত্রফল দ্বিগুণ মানে কি, এটা কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল। তাহলে এটা কি হচ্ছে, কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি দ্বিগুণ করা হয় তাহলে রোধের পরিমাণ কি হবে, এখানে হাফ হয়ে যাবে, হাফ। যেটা অপশনে দেন, এটা দ্বিগুণ হবে না, এটা হাফ হবে। প্রশ্ন দেখো, হুইস্টন ব্রিজের নীতি, ঠিক আছে। তো হুইস্টন ব্রিজের 4টা বাহু PQRS, তো এখানে তোমাদের 8 ওহম, 12 ওহম, 16 এবং 48 ওহম দেওয়া আছে। তো বলছে ব্রিজটি যদি সাম্যাবস্থায় আনতে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করতে হবে। তার মানে এটা সাম্যাবস্থায় নাই, তোমাকে সাম্যাবস্থায় আনতে হবে। তাহলে দেখো সাম্যাবস্থায় যদি আনতে হয় তাহলে আমাদের চতুর্থ বাহুতে রোধটা কত হতে হবে সেটা আগে আমরা ফাইন্ড আউট করি। তাহলে দেখো P/Q ইকুয়াল হচ্ছে R/X, আমরা ধরলাম যে আমরা চতুর্থ বাহুতে X মানে একটা রোধ আমরা নিয়ে আসতে চাচ্ছি, ঠিক আছে, যে এটা হলে এটা সাম্যাবস্থায় থাকবে। তাহলে X এর মানটা আলটিমেটলি কি হবে, দেখো আমরা মানগুলো বসাই, দেখে PQ তাহলে 8/12 ইকুয়াল আর এর মান হচ্ছে 16 ডিভাইড বাই X। তাহলে এইখানে আমরা ক্যালকুলেশন করে দিই, 2 দিয়ে ভাগ করতে পারবো ওই পক্ষে, বা এখানে তুমি X নিয়ে আসো। তাহলে X এটা সমান কত হচ্ছে, X সমান দেখো 16 গুণ হচ্ছে 12 ডিভাইড বাই 8, 2 দুগুণে 16, তাহলে এখানে 24, আচ্ছা 24 হচ্ছে। এখন কথা হচ্ছে তোমাদের রোধটা কত দেওয়া আছে বলতো, চতুর্থ বাহুতে রোধ দেওয়া আছে 48। তো তোমার যে রোধ দেওয়া আছে তার থেকে যে মানটা আসলো বা যে যত হওয়া উচিত সেটা কত বলতো, ছোট আসছে না। যে মানটা পাইলা তুমি ক্যালকুলেশন, সেই মানটা কি ছোট আসে না। যখনই ছোট আসবে তার মানে এই মানটাকে কমাইতে হবে। তো কমাইতে হলে আমরা কি করব, এই মানের সাথে তোমাদের প্যারালালে বা সমান্তরালে একটা রোধ যুক্ত করতে হবে। যখনই চতুর্থ বাহুতে যে মানটা তুমি বের করলা এটা যদি কম হয়, যেটা দেওয়া আছে তার থেকে কম হলে তোমাকে সমান্তরালে নিয়ে আসতে হবে। কি সমান্তরালে নিয়ে আসতে হবে, তার মানে এস এর সাথে এমন কিছু সমান্তরালে আনতে হবে যেন তোমাকে রেজাল্টটা 24 হয়, ঠিক আছে। অর্থাৎ সিপি, এই সিপি তোমার হচ্ছে 24 মিলাইতে হবে, ঠিক আছে, যেন C2 ইকুয়াল টু হোয়াট তোমাকে ফাইন্ড আউট করতে হবে। যেখানে C1 এর মানটা কত, C1 এর মানটা হচ্ছে 48। তো চলো আমরা সিপি এর মানটা বের করি। সিপি এটা সমান কত জানি, দেখো C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2, এরকমভাবে বের করতে পারো। যেহেতু মান জানা আছে তোমার, এভাবে তুমি বিচারে বের করতে পারো, সমস্যা নেই। C প্লাস C2 এইভাবে আমরা বের করলাম। দেখো সিপি এর মানটা কত আছে, 2 24, ঠিক আছে। C1 প্লাস C2, তাহলে দেখো 48 C2 ডিভাইড বাই এখানেও C1 48 প্লাস হচ্ছে C2, ক্যালকুলেশন করে আমরা মানটা বের করে ফেলবো, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে মান আনতে হবে তোমাকে। এটার সাথে এটা গুণ করবে, এর সাথে গুণ করে দেখো 24 গুণ হচ্ছে 48 প্লাস হচ্ছে 24 C2 ইকুয়াল এখানে তোমার হচ্ছে 48 C2। তাহলে দুইটা বিয়োগ করলে আলটিমেটলি থাকে কত, 24 না। তাহলে তোমার আনসার আসবে 48। দেখো 48 আসে না, দেখো C2 এইটা 48 এবার চলে আসলে কি হয়ে গেল আমাদের, 24টা এবার পার করে দাও। তাহলে তোমার এখানে থাকলো দেখো 24 গুণ হচ্ছে 48, আর এই পাশে থাকলো 24 C2 মাইনাস 48 C2, তার মানে শুধুমাত্র 24 C2 থাকলো। তো এবার কাজ হচ্ছে তোমাকে C2 এর মান বের করতে হবে। তো তুমি যদি C2 এর মান বের করতে চাও তাহলে তোমাকে C2 সমান কি লিখবা, C2 এটা সমান দেখো 24 গুণ হচ্ছে 48, এটাকে 24 দিয়ে ভাগ করে দিবা না, 24 কাটালে দেখো 48। তাহলে এই 48টাকে তোমরা কিভাবে জয়েন করছো, 48টাকে আমরা সমান্তরাল নিছি না, তাহলে 48টা কি আসছে, প্যারালাল, 48 ওহম প্যারালাল, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। তাহলে প্যারালাল শ্রেণী কখন বুঝবো, যখন তুমি যে মানটা বের করছো চতুর্থ বাহুতে এই মানটা তোমার যে মান দেওয়া আছে তার থেকে যদি কম আসে তাহলে তুমি প্যারালালে বের করবা। আর যদি মান মনে করো এখানে 48 তোমার আসছে 52, তাহলে মানটা কি যে দেওয়া আছে তার থেকে বেশি আসে, তাহলে তোমাকে শ্রেণীতে যুক্ত করতে হবে। এখানে যেটা পাইছো এটা হচ্ছে তোমার তুল্য রোধ, এটা ধরবা হচ্ছে তুল্য রোধ, এটা হচ্ছে তুল্য রোধ, মানে কত রোধ যোগ করলে আলটিমেটলি এটা আমি পাবো বা এই তুল্য রোধটা আমি পাবো, এই কনসেপ্ট থেকে তোমাদের বের করতে হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা এই প্রশ্নগুলো সলভ করব।
তো পরবর্তী যাই আমরা, পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলছে কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্ধেক করা হলে ক্ষেত্রফল অর্ধেক করছো, তাহলে রোধের মানটা কেমন হবে? দেখো আর প্রপোর্শনালটা আমরা কি জানি, এল বাই এ। তাহলে তুমি এখানে এল এর মানটা ইকুয়াল দিয়ে এল এর মানটা কি করছো, এল এর মানটা দৈর্ঘ্যটা দ্বিগুণ করছো, দৈর্ঘ্য দ্বিগুণ করলা, আর এর মানটা কি করলা, অর্ধেক করলা। তাহলে 2 উপরে চলে যাবেন, তাহলে দেখো আলটিমেটলি কি 4 হয়ে যাচ্ছে না? তাহলে আর ড্যাশ ইকুয়াল টু কত হলো, 4 আর হয়ে যাচ্ছে, তাহলে 4 গুণ, আগের তুলনায় কি হবে, 4 গুণ হয়ে যাবে। সিম্পল একটা ম্যাথ। পরবর্তী প্রশ্ন দেখো 6 ওহম এবং 12 ওহম দুইটা রোধ কি আছে, সমান্তরালে যুক্ত। তাহলে সমান্তরাল মানে কি, যেভাবে সমান্তরালে যুক্ত থাকবে, সমান্তরালে যুক্ত। এবার এদের সাথে 4 ওহম, এই 4 ওহম এবং এই 24 ভোল্ট কিসে আছে, সিরিজে যুক্ত আছে। কি আছে, সিরিজে, দেখো এই যে চিত্রের মতো সিরিজে যুক্ত আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে উক্ত সংযোগে তোমাকে 6 ওহম রোধের ভিতর দিয়ে প্রবাহিত তড়িৎ মান, এটা তোমাকে কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করতে হবে। কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করে এই যে 6 ওহম রোধ এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট আছে তোমাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। তাহলে কারেন্ট ডিভাইডার ল কাদের মধ্যে অ্যাপ্লাই হয়, যে দুইটা সমান্তরালে আছে এইদের মধ্যে তোমাদের কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই হবে, ঠিক আছে। কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই হবে। তাহলে আমাদের R1 এবং R2 যদি ধরি, দেখো এটা কি R1 R2, তাহলে কারেন্ট যেটা যাবে সেটা হচ্ছে, আমরা যদি মনে করো 6 এর মধ্যে I6 এটা যদি বলি, তাহলে আমাদের যে রোধের মানটা হবে, রোধ উপরে যাবে কি বলতো 6 ওহম, এই 12 ওহম রোধ চলে যাবে। যেটার মান বের করতে বলবা ওইটা বাদে যা আছে ও অপরটা হবে উপরে, আর বাকি হচ্ছে দুইটা যোগফল 12 যোগ 6 গুণ হচ্ছে টোটাল কারেন্টের মান। এই টোটাল কারেন্টের মান তোমাকে ফাইন্ড আউট করতে হবে এখন, ঠিক আছে। তাহলে টোটাল কারেন্টের মান বের করার জন্য আমার কি তুল্য রোধ লাগবে। তাহলে তুল্য রোধ, কারণ টোটাল কারেন্ট যেটা আই, এটা সমান আমরা জানি ভি বাই আর, ঠিক আছে। তাহলে ভি এর মান তো জানা আছে, 8 আছে টোটাল বর্তমান তুল্যরোধ। তাহলে তুল্যরোধটা চলো আমরা বের করি। তুল্যরোধ কি হচ্ছে, আমরা দেখো 6 এবং 12 সমান্তরাল আছে, 6 এবং 12 যে সমান্তরালে, তার সাথে 4 আছে কি শ্রেণীতে, তার মানে এটা যোগ হবে। তাহলে 6 আর 12কে তুমি যদি করো, দেখো 6 দুগুণে 6 আর 12 উপরে গুণফল, নিচে যোগফল, 6 যোগ 12। তাহলে এটা ক্যালকুলেশন করো, তার সাথে 4 যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো 6 যোগ 12 নিচে কত আছে, 18 না, 3 6 18, তুমি 6 দিয়ে উপরে কাটলে যোগ, তাহলে দেখো 2। দেখো এটা বুঝতেছো, 6 আর 2 12 আর 6 যোগ করলে 18 হচ্ছে। 6 দিয়ে তুমি যদি 18কে ভাগ করো, 3 6 18, 3 দিয়ে 12কে ভাগ করলে কত, 4। তাহলে 4 যোগ 4, দেখো 4 যোগ 4 ইকুয়াল টু কত হলো, 8 ওহম হয়ে গেল না, ঠিক আছে কি, হ্যাঁ 8 ওহম হয়ে গেল। তাহলে আমাদের ফাইনাল রেজাল্টটা 8। তাহলে এখানে আমাদের কারেন্টের মানটা কি আসবে, কারেন্টের মান 24 ডিভাইড বাই হচ্ছে দেখো 8, তার মানে 3 ওহম আমরা আমাদের টোটাল কারেন্টের মানটা পাইছি। এবার 6 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট আছে এটা আমাদের বের করতে হবে। তার মানে I6 এটা হচ্ছে কি হবে, যে দুইটা প্যারালাল ওদের মধ্যে স্থাপন করতে হবে সম্পর্ক। তাহলে যেটা নিছো ওই রোধ নেওয়া যাবে না, অপরটা নিব উপরে, অপরটা কি আছে 12 না, অপরটা নিব উপরে, আর নিচে হবে এদের যোগফল। যোগফলটা কি বলতো 6 যোগ 12, ঠিক আছে, গুণ হচ্ছে টোটাল কারেন্ট। টোটাল কারেন্ট কত আছে 3 না, 3। তাহলে দেখো 12 ডিভাইড বাই কি হলো 18 না, গুণ হচ্ছে 3। তাহলে 3 6 18, 6 দুগুণে 12। তার আমাদের ফাইনাল যে রেজাল্ট সেটা হলো 2 অ্যাম্পিয়ার। সেটা হলো কত, 2 অ্যাম্পিয়ার। এই 2 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের 6 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট গেছে। তো এইভাবে কারেন্ট ডিভাইডার ল তোমাদের অ্যাপ্লাই করতে হবে। কারেন্ট ডিভাইডার ল যারা বুঝো না তাদের আবারও বুঝাইলাম, যেই দুইটা সমান্তরাল থাকবে ওদের মধ্যে সম্পর্ক, যার মধ্য দিয়ে যাইতে বলবে ওইটা থাকবে না, অপরটা উপরে থাকবে, নিচের দুইটা যোগফল, ঠিক আছে, নিচের দুইটা যোগফল। যেমন আমি তোমাকে যদি বলি I1, তাহলে কি হবে, এই যে R2 উপরে চলে যাবে, নিচে হচ্ছে R1 প্লাস R2, ঠিক আছে, গুণ হচ্ছে I টোটাল কারেন্ট। আবার তোমাকে যদি বলে I2, তাহলে কি হবে, উপরে চলে যাবে R1 ডিভাইড বাই R1 প্লাস নিচে দুইটা যোগফল, এইভাবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো আমাদের হচ্ছে আয়তন অপরিবর্তিত রেখে 5 ওহম রোধের একটি তামার তারকে টেনে দ্বিগুণ করা হলো। টেনে যদি n গুণ করা হয়, টেনে যদি n গুণ করা হয়, তাহলে আর ড্যাশ বা নতুন রোধটা হবে হচ্ছে n স্কোয়ার ইন্টু আর, এটা, ঠিক আছে। তাহলে টেনে কয় গুণ করছো, টেনে তুমি দ্বিগুণ করছো, তাহলে 2 এর উপর স্কোয়ার, আগে কত ছিল, আগের রোধ ছিল হচ্ছে 5। তাহলে দেখো 4 গুণন 5, তার মানে কত 20 ওহম, মানে 20 ওহম, ঠিক আছে। তাহলে 20 ওহম কই আছে, সি নাম্বারটা। পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলছে চিত্রে প্রদর্শিত 4 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত। তাহলে আমরা দেখি এখানে কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করা লাগে কিনা। যখন দেখো এই যে যদি আমার এই দুই বলতো, তাহলে আমরা কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করতাম, কারণ কি প্যারালালে, এই যে প্যারালালে যখন চলে যায় বা সমান্তরালে যখন চলে যায় তখন কারেন্ট ভাগ হয়ে যাবে, এখানে I1 যাবে, এখানে I2 যাবে, আবার দেখো এখানে এসে টোটাল কারেন্টের রূপান্তর নেবে। তার মানে 4 ওহমের মধ্যে দিয়ে এই যে সার্কিটের যে টোটাল কারেন্ট, এই কারেন্টটাই প্রবাহিত হচ্ছে 4 ওহমের মধ্যে দিয়ে, ঠিক আছে। কারণ এটা কি ভোল্টেজের সাথে শ্রেণীতে যুক্ত আছে, আর এই দুইটা কি সমান্তরাল। তার মানে এই যে এই দুইয়ের মধ্যে কারেন্ট ভাগ হবে, কিন্তু 4 এর মধ্যে দিয়ে কারেন্ট আবার কি এই দুইটার মধ্যে দিয়ে আবার টোটাল কারেন্টটাই 4 এর মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তার আমাদের টোটাল কারেন্টটা বের করলেই 4 ওহমের মধ্যে দিয়ে কারেন্টের মান তুমি পেয়ে যাবা। তাহলে দেখো টোটাল কারেন্ট বের করার জন্য আমাকে তুল্যরোধটা বের করতে হবে। তুল্যরোধের মধ্যে কি 2 আর 2 প্যারালালে আছে, 2 আর 2
প্যারালালে আছে তাদের সাথে 4 কি যোগফল আছে 2 আর 2 প্যারালাল মানে 2 ভাগ 2 মানে কত 1 যোগ 4 তার মানে কি তুমি এখানে 5 পেয়ে গেলা রোধের মানটা। তাহলে টোটাল কারেন্টের মানটা কত হবে বলতো? টোটাল কারেন্টের মান ভি, টোটাল কারেন্টের মান আই, এটা সমান কত ভি বাই আর না। তাহলে ভি এর মান দেওয়া আছে 5 ডিভাইড বাই 5 মানে কত 1 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের 4 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা, ঠিক আছে। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই চলো। তো এখানে আমাদের বলছে একটি বৈদ্যুতিক বাল্বে লেখা আছে 60 ওয়াট এবং 120 ওয়াট মানে কি না পাওয়ার, আর ভি হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে, ঠিক আছে, পিভি দেওয়া আছে। তাহলে রোধটা কত তোমাকে বের করতে বলছে। তাহলে পি এর সূত্র আছে বেশ কয়েকটা, পি এটা সমান হচ্ছে ভি আই, ঠিক আছে, ইকুয়াল হচ্ছে তোমার হচ্ছে আই স্কোয়ার আর ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার বাই আর। তো তোমার যেটা যেটা লাগবে দেখো এখানে কয়টা রাশি আছে, ও পি আছে আর ভি আছে, আর বের করতে বলছে। তাহলে পি ভি আর এর মধ্যে সম্পর্ক এই যে এটা না, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো যে পি ইকুয়াল হচ্ছে ভি স্কোয়ার বাই আর, এই সূত্র অ্যাপ্লাই করবো। তোমাকে আর এর মানটা বের করতে বলছে, দেখো আর, তাহলে আর সমান কি হয়ে যাচ্ছে ভি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে পি। তাহলে ভি এর মান দেওয়া হচ্ছে কত 120 না, 120 হোল স্কোয়ার মানে কি 120 গুণন 120 লেখা যায়, ডিভাইড বাই পি কত দেওয়া আছে 60। তাহলে দেখো এটাকে 2 দিয়ে ভাগ করা যায় 2, তাহলে 200 120 গুণ 2 মানে কি 220 240 আর কি 240 ওহম। তো এটা হচ্ছে আমাদের রোধের মান যেটা দেওয়া আছে সি নাম্বারে, ঠিক আছে। তো এইভাবে আমরা খুব সহজে কি দেওয়া আছে এটা দেখবা, তারপর কি বের করতে হবে অনুযায়ী তোমাদের প্রয়োজনীয় যে সূত্রগুলো এই ফর্মুলাগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে তুমি দেখবে যে কোন দুইটা মান দেওয়া আছে, অপর কোনটা বের করতে হবে তার উপর ভিত্তি করে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলছে একটি হিটারকে 20 ওয়াট হিটারকে 120 ভোল্ট লাইনে 1 ঘন্টায় সংযুক্ত করা হলে ওই হিটারে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। আচ্ছা কি কি দেওয়া আছে বলতো, পি দেওয়া আছে আর ভি দেওয়া আছে, তাই না। তোমাকে কারেন্টের মান বের করতে দাও, পাওয়ারের সূত্র আমার লাগবে, কারেন্টের সূত্র দেখো ভি আই না, এটা আমরা জানি না, দেখো ভোল্টেজের কথা উল্লেখ আছে আবার কারেন্টের কথা উল্লেখ আছে, তাহলে পি ইকুয়াল টু কত ভি আই হবে। তোমাকে আয়ের মান বের করতে বলছে, তাহলে আই সমান কী হবে বলো তো, পি বাই ভি হবে না। সেখানে তোমার পি দেওয়াই আছে অলরেডি 1200, পি দেওয়াই আছে 1200, আর তোমার ভি এর মান কত আছে 120 ভোল্ট। তার মানে তুমি দেখতে পাচ্ছ এখানে কি আছে 10 এম্পিয়ার উত্তর না, 10 এম্পিয়ার উত্তর বি নাম্বারটা। তো কোন মানগুলো দেওয়া আছে এটা আইডেন্টিফাই করাটা অনেক বেশি তোমার জন্য জরুরি, ঠিক আছে। দেখো এটা তামার তারের দৈর্ঘ্য আছে 2 মিটার, ব্যাস আছে 5 মিলিমিটার, তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, ব্যাস অর্ধেক করা হলো। তাহলে তারটির আপেক্ষিক রোধের সাথে কি পরিবর্তন হবে। আপেক্ষিক রোধ ভাই ডিপেন্ড করে কার উপরে, তাপমাত্রার উপরে, তাপমাত্রা এবং হচ্ছে উপাদান, এই দুইটার উপর ডিপেন্ড করে। যদি উপাদান চেঞ্জ হয় বা তাপমাত্রা চেঞ্জ হয় তখনই খালি আপেক্ষিক রোধ চেঞ্জ হবে, বাকি সব সময় কি হবে আপেক্ষিক রোধ একই থাকবে, একই থাকে, আপেক্ষিক রোধ কি থাকবে একই থাকবে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো এখানে বলছে 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটি বাতির মধ্য দিয়ে 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 2 মিনিটে ধরে প্রবাহিত করা হলে এই 2 মিনিটে বাতির দ্বারা শক্তি ব্যয়ের পরিমাণ কত, 2 মিনিটে কতটুকু শক্তি ব্যয় হলো। তো শক্তি বের করতে বলছে বা কাজ বের করতে বলছে, তখন আমরা কি করব ডাব্লু এর মানটা বের করব, ঠিক আছে। তো এই যে পি সমান কি বলো তো, পি সমান হচ্ছে ডাব্লু বাই টি জানি না, তাহলে ডাব্লু সমান কি হবে, ডাব্লু সমান হচ্ছে পিটি। আচ্ছা পি এর মান আমরা তো পি এর তো অনেকগুলো সূত্র আছে, কোন সূত্র অ্যাপ্লাই করবো, এখানে কি কি দেওয়া আছে দেখো তো, ভি দেওয়া আছে আর আই দেওয়া আছে। তো দেখো ভি আই মানে ভি আই আর সাথে তো টি গুণ আছে ভি আই টি, তাহলে ভি এর মান বসায় দাও 6 ভোল্ট, আই এর মান দেওয়া আছে 0.3 ভোল্ট এবং টি এর মান দেওয়া আছে 2 মিনিট, ঠিক আছে। তো যেহেতু আমরা জুলে বের করছি তাহলে এখানে সেকেন্ডে কনভার্ট করতে হবে, এখানে সেকেন্ডে কনভার্ট করতে হবে 2 গুণন 60, ঠিক আছে, 2 গুণন 60 এটা ক্যালকুলেশন করতে হবে আলটিমেটলি। তো তুমি এখানে দেখো যদি হচ্ছে হিসাব করে ফেলো, আচ্ছা তাহলে এখানে দেখো আমরা 3 দুগুণে 6 0.6 পাচ্ছি, তাহলে এখানে 60 এর 10টা এখানে নিয়ে আসলে এখানে আলটিমেটলি দেখো 6 গুণন 6 গুণন 6 এরকম একটা মান আলটিমেটলি চলে আসবে, ঠিক আছে। তাহলে 6 এর উপর কিউব, আর 6 এর উপর কিউব মানে হচ্ছে 216 জুল সম্ভবত, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 216, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, ঠিক আছে। তো এইভাবে আমরা সূত্র যেটা লাগে যে মানগুলো দেওয়া আছে তারপর ভিত্তি করে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব। এবার দেখো 100 ওয়াট এবং 220 ভোল্ট লিখিত একটি বৈদ্যুতিক বাল্ব প্রতিদিন 10 ঘন্টা করে চলে। আচ্ছা তো 1 কিলো ওয়াট এর মূল্য হচ্ছে 3 টাকা, তাহলে এর জন্য জুলাই মাসে বৈদ্যুতিক বিল কত। তো জুলাই মাস কয়দিনে ভাই, জুলাই মাস কিন্তু 31 দিনে, ঠিক আছে। তাহলে বৈদ্যুতিক বিল কত আসবে, বিল বের করার সূত্র কি, বিল বের করার সূত্র হচ্ছে ডাব্লু গুণন হচ্ছে টাকা, কয় টাকা আসছে, ঠিক আছে। ডাব্লুটাকে অবশ্যই তোমাকে কি করতে হবে কিলো ওয়াট
পার আওয়ারে কনভার্ট করতে হবে, ঠিক আছে, কিলোওয়াট পার আওয়ারে কনভার্ট করে দেন তুমি কয় টাকা আছে এটা হিসাব করে দিলে বিলটা পেয়ে যাবা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিল পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমাকে ডাব্লু বের করা, ডাব্লিউটি কত আমাকে জানি পিটি, তোমাকে পাওয়ার দেওয়া আছে কত 100, সময় কত তো 10 ঘন্টা করে চলে, কয় দিন চলে 31 দিন, তাহলে টোটাল ক্ষমতা তুমি পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে তোমার দেখো চলে আসছে 31, তারপরে 3টা শূন্য। এবার এটা কি আসলো, এটা তোমার ওয়াট পার আওয়ারে আসলো, দেখো আমরা ওয়াট বসাইছি তারপর আওয়ার বসাইছি, এবার এটাকে আমাদের 1000 দিয়ে ভাগ করে কিলোওয়াট পার আওয়ার নিতে হবে, তাহলে 1000 দিয়ে ভাগ করলে 31 থাকে কিলো ওয়াট পার আওয়ার, ঠিক আছে। তাহলে বিল কত হবে বলো তো, বিল টোটাল বিল কত হবে, 1 কিলোওয়াটের দাম 3 টাকা, তাহলে 31-এর দাম কত হবে 31 গুণন হচ্ছে 3, 1 কে 3, 3 3 9, তার মানে 93 টাকা, এটা হচ্ছে আমাদের কারেন্টের বিল, ঠিক আছে, এটা হচ্ছে কারেন্টের বিল। তো যখন আমরা প্রথম 9 10-এ এই যে চলতরিৎ পড়তাম তখন এই যে কারেন্টের বিল বের করা, তখন প্রথম ম্যাথ করতাম তখন সেই মজা লাগতো, চ্যাটলিস্ট কিছু শিখতেছি, হ্যাঁ, বাসায় বসে কারেন্টের হিসাব করতাম যে কারেন্ট বিল কত আসে এটা একটু হিসাব করে দেখি, তো এটা কিন্তু অনেক একটা ইন্টারেস্টিং একটা বিষয়, তাই না, চলতরিতের ম্যাথগুলো করতে অনেক মজা লাগে। কারেন্টের বিল বের করতেছো, বাতির মধ্যে কতটুকু রোদ যাচ্ছে কারেন্ট যাচ্ছে এটা বের করতে পারতেছো, তো এগুলো আসলে বাস্তব জীবন, ফিজিক্স মানেই সব কিছু তুমি বাস্তব জগতে এটা অনুভব করতে পারবা, ঠিক আছে, এক্সাম্পল দিয়ে বুঝতে পারবা। তো এগুলো কিন্তু অনেক মজার ম্যাথ এবং এগুলো প্রায় আসে, কারেন্টের বিলের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ, বা কতটুকু শক্তি ব্যয় হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, শক্তি ব্যয় মানে ডাব্লু বের করবা, আর বিল আসলে ডাব্লুকে তুমি কিলোওয়াটে মানে 1000 দিয়ে ভাগ করে কিলোওয়াটে নিয়ে আসবা, তার সাথে বিল গুণ করে দিলে আলটিমেটলি অ্যান্সারটা পেয়ে যাবা। ওকে, আশা করি বুঝেছো। পরবর্তী দেখো, শ্রেণী ও সমান্তরাল সমবায়ে দুটা রোধের তুল্য রোধ দেওয়া আছে এত এত, তো এটা আমরা কিছু আগে করলাম, তুল্য রোধ ওই যে ধারকের টাইপে করলাম, ঠিক আছে। দেখো সিএস, আচ্ছা এখানে সরি রোধের কথা বলছে না, রোধ, তাহলে দেখো রোধ মানে কি শ্রেণী সমবায়, তাহলে আর এস, এটা সমান কত দেওয়া আছে, শ্রেণী সমবায় দেওয়া আছে 25, তার মানে দুইটা যোগফল R1 প্লাস R2, এটা সমান কত দেওয়া আছে 25 দেওয়া আছে, ঠিক আছে। এবার আরপি এটা সমান কত দেওয়া আছে, এটা সমান তোমাকে দেওয়া আছে 4 ওহম। আরপি মানে আমরা জানি কি উপরে হবে গুণফল, নিচে হবে হচ্ছে যোগফল, ঠিক আছে। তাহলে এটা সমান কত 4, তাহলে যোগফলটা আমরা কিন্তু 25 পাইছি এখানে, তাহলে দেখো R1 R2 ডিভাইড বাই কত 25, এটা সমান কত হচ্ছে 4, অতএব দুইটার গুণফল কত হবে R1 R2, এটা সমান দেখো 4 25 100। তাহলে এমন দুইটা নাও যাদের যোগফল হচ্ছে 25 এবং গুণফল, এই গুণফলটা কত হবে, গুণফল হচ্ছে 100, তাহলে এমন কয়টা আছে দেখো তো, যোগ করলে হয় 25, গুণ করলে হয় 100, তাহলে আমরা দেখতে পাচ্ছি গুণ করলে দেখো দেখো কত আসছে এখানে 25 আর 100 হবে 25 100 25 100, এই যে 20 আর যোগ যদি তুমি যোগ করো তাহলে 25 হয়, তাই না, 20 আর 5 যদি যোগ করলে 25 হয়, আবার গুণ করলে কিন্তু 100, তাহলে অ্যান্সারটা কত এটা। তাহলে এরকম আসলে আমরা যোগফল আর গুণফলটা বের করব, করে দুইটা কম্পেয়ার করবো অপশন টেস্ট করে, তাহলে মানটা পেয়ে যাবা, ঠিক আছে। দেখো নিম্নের ধারকতের R3, এটাও আমাদের দেখো এই যে কারেন্ট ডিভাইডার ল আছে না, কারেন্ট ডিভাইডার ল কোন দুইটা প্যারালাল আছে, এই যে এইটা প্যারালাল আছে আর এটা প্যারালাল আছে, এই দুটোর মধ্যে সম্পর্ক হবে, তাই না। তো কিসের মধ্যে, R3 এর মধ্যে বলছে, তাহলে R3 বলছে, তাহলে যেটার মধ্যে দিয়ে যাবে ওইটা না লিখে অপরটা লিখবে উপরে, R2 ডিভাইড বাই R2 প্লাস হচ্ছে R3 গুণন হচ্ছে টোটাল কারেন্ট, ঠিক আছে। তাহলে টোটাল কারেন্টটা আমাদের আগে বের করতে হবে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে রোধ কি বের করা, তুল্য যে রোধ এটা বের করা। দেখো এখানে কি কি আছে, R3 আর R2 কি আছে আমাদের সমান্তরালে, আর 6 আর 3 হচ্ছে আছে সমান্তরালে, তার সাথে R1 R4 এর দুটো শ্রেণীতে আছে, তার মানে যোগ 5 যোগ 3, দেখো 6 আর 3 শ্রেণীতে, তার মানে 6 গুণন 3 উপরে উপরে, নিচে হবে 6 যোগ 3, তাহলে উপরে হবে 18, নিচে 9, আর 5 আর 3 যোগ করলে 8। তো এখানে যেটা হলো সেটা হলো দেখো 6 আর 3 কত 9, আর নিচে থাকলো 6 3 18 আর 9 ভাগ করে 2, 2 যোগ 8, তার মানে কত হবে 10 ভোল্ট। তাহলে এখানে I এর মানটা কত হবে, কারেন্টের মানটা কত V বাই R, তাহলে দেখো 10 ভাগ 10, তার মানে কত 1 না, 1 এম্পিয়ার হচ্ছে টোটাল কারেন্ট। তাহলে আমাদের I3 এর মানটা কত আসছে, দেখো I3 R2 এর মান কত 6 না, আচ্ছা R2 এর মান বলছে না 3 হবে, তাহলে 3 R2 প্লাস R3 3 যোগ 6 গুণ হচ্ছে 1, তার মানে তুমি এখানে পাচ্ছ 3 ভাগ হচ্ছে 9, যেটা তোমার 0.333 এটার সমান, তো 0.33 দেওয়া আছে বি নাম্বার অপশনে। তো এইভাবে আমরা কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করবো, ঠিক আছে। কারেন্ট ডিভাইডার ল সূত্র অ্যাপ্লাই করলে এইভাবে তোমরা অ্যান্সার বের করে ফেলতে পারো ইজিলি, ঠিক আছে। তো এইগুলাই ছিল মূলত আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো আমরা পরবর্তী ক্লাসে আবার